এটা এই রিস্কটা নিও না। এগুলো তো ভালো ক্লাস না, অনলাইনের ক্লাসগুলো তো ভালো ক্লাস না। দুইজনই করব? হ্যাঁ করো না, অসুবিধা কি আছে? তাতে তোমার কি এক্সট্রা খরচা হবে নাকি? সবারই তো, তোমার তো ইয়ে আছে না, ওয়াইফাই আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার ওয়াইফাই আছে, সমস্যা নেই। আর আচ্ছা ঠিক দীপেনের আছে, কি আমিও ডিপেন্ডও করো, কিন্তু ডিপেন্ডেরটা পরিষ্কার হয় তো? ডিপেন্ড তুমি আমাকে দিয়ে দিও, হ্যাঁ। আর দুই পার্টে করো। স্যারের মূল আলোচনাটা এক পার্ট করবে, আর দ্বিতীয় পার্টে সংযোজন এবং পর্যালোচনা যেগুলো হয় সেটাতে প্রশ্ন উত্তর পর্ব আর একটাতে করবে, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আর আছে। জাকির করবেন, জাকির হোসেন স্যার কালকে একটু বিট্টেল করছে নেট বা অ্যাপসটা, আজকে তো স্যার পুরোটাই করবেন। শোনো আর ব্যাপার একটা হচ্ছে, কথা, রঘুনাথ ঘোষ স্যার, আপনাকে আমি ফোন দিতে চাচ্ছিলাম কিন্তু দেওয়া হয়নি। আমি আজকে গিয়েছিলাম পোস্ট অফিসে, এখনো আসেনি বইটা। বইটা আসলে আমি আপনাকে অবশ্যই জানাবো, আর কালকে সকালে কথা বলে নেব। আমি এক লাইন আমি একটা পাতা দেড়টা পাতা পড়েছি, লেখার ভাষাগুলো ভালোই, তারপরে পরে একটু না পড়লে বুঝতে পারবো না। হুম, ঠিক আছে, ব্যাপারটা কি, অনেকটা লিখেছে না, একটু আধটু তো 300 পাতা। শুরু করে দিলে আচ্ছা ভালো হয়। হ্যাঁ স্যার, আমি তাহলে শুরু করছি স্যার। আমাদের আফজল ইসলাম স্যার, আপনি রেডি আছেন স্যার? যদি আপনি রেডি রেডি থাকেন আমি শুরু করব স্যার। ডক্টর আফজল ইসলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি ভাইজান, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা সকলকে আনমিউট করব। অনুপ স্যার স্বাগত, আপনি আনমিউট করুন। আচ্ছা, তাহলে আজকের আলোচনা আমি স্যারের অনুমতি নিয়ে শুরু করছি। আচ্ছা, সকলকে হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 381তম ক্লাসে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয় ফান্ডামেন্টাল হোমিওপ্যাথিক ফিলোসফি, হোমিওপ্যাথিক মৌলিক দর্শন। আজ আজ শনিবার 23/4/2022। আমাদের ক্লাসের আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ আফজাল ইসলাম স্যার। স্যারের পরিচিতি আমরা গতদিনই পেয়ে গেছি। একটি সুন্দর ক্লাস আমাদের উপহার দিয়েছিলেন। এই অর্গানন বিষয়ে আলোচনা এত আমাদের কাছে আকৃষ্ট করেছিল স্যারের এই আলোচনা। আশা রাখি আজকের ক্লাসও আমরা মনোযোগ দিয়ে শুনবো। তো স্যারকে আমি অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। স্যার শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সঞ্চালক ডাক্তার দীপেন পাল স্যারকে, এবং উপস্থিত আমার সম্মানিত স্কলার হোমিওপ্যাথিগণ যারা আছেন, হোমিওপ্যাথিক শিক্ষার্থীগণ যারা আছেন, সবাইকে অভিনন্দন ক্লাসে উপস্থিত থাকার জন্য, এবং সবাইকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হোমিওপ্যাথিক ফিলোসফি বা ফান্ডামেন্টাল হোমিওপ্যাথিক ফিলোসফি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত দুইটা ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলোর একটু রিপিটেশন হবে। আমরা বিগত দুইটা ক্লাসে স্পষ্ট করে দিয়েছিলাম যে হোমিওপ্যাথিক চিকিৎসার বা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ফিলোসফি, মৌলিক বিজ্ঞান গ্রন্থ যদি আমরা প্রথমেই স্মরণ করতে হয়, বলতে হয়, উল্লেখ করতে হয়, তাহলে অবশ্যই সর্বপ্রথম যে পুস্তকটাকে মেনশন করতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান রচিত অর্গানন অফ মেডিসিন। মূলত অর্গানন অফ মেডিসিন গ্রন্থটাই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ফিলোসফিক্যাল এবং মৌলিক সায়েন্টিফিক বুক। এখান থেকে মূলত পরবর্তীতে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য যত গ্রন্থ বা দার্শনিক গ্রন্থগুলো রচনা হয়েছে, মূলত সোর্স অফ হোমিওপ্যাথিক ফিলোসফি অর্গানন অফ মেডিসিন। আর অর্গানন অফ মেডিসিনের
লেখার যে স্টাইল বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান লিখেছেন, আমরা খেয়াল করলে বুঝতে পারবো প্রচুর রিপিটেশন হয়েছে। প্রায় কাছাকাছি কথা বা প্রায় একই কথা দেখা গেছে আগের অনেকগুলো অ্যাফোরিজমে বলা হয়েছে, উল্লেখ করেছেন, ঠিক সেম কথা পরবর্তী দেখা যায় পরবর্তী অ্যাফোরিজমগুলোতে সেম কথাগুলো পরবর্তী কোনো অ্যাফোরিজমে কানেকশন হয়েছে বা সংযুক্ত হয়েছে। তো এজন্য এই ব্যাপারটা আমাদের আলোচনাতেও থাকবে, আমাদের আলোচনাতেও দেখা যাবে যে হয়তো প্রচুর রিপিটেশন হবে। এখানে আরেকটা বিষয় খুব সিরিয়াস একটা মন্তব্য করেছেন একজন বিজ্ঞানী এবং দার্শনিক। ওনার মন্তব্যটা আমরা সংযুক্ত করলে বুঝতে পারবো বিষয়টা আসলে ঠিক কেমন, বা অর্গান অফ মেডিসিন পড়তে গিয়ে আমরা ঠিক কোন সিচুয়েশনে পড়তে পারি। আগস্ট বায়ার একজন হোমিওপ্যাথিক দার্শনিক, একজন দার্শনিক স্কলার, উনি একটা মন্তব্য করেছিলেন অর্গান অফ মেডিসিন নিয়ে। ওনার মন্তব্যটা হচ্ছে এরকম: ইট ইজ পসিবল টু ফাইন্ড ইন দ্য organon the highest wisdom and greatest foolishness according to the natural tendency of reader. মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সিরিয়াস এবং খুবই তাৎপর্যপূর্ণ। আমি আবারও পড়ছি। আগস্ট বায়ার একজন স্কলার, একজন ফিলোসোফার, উনি মন্তব্য করেছেন, ইট ইজ পসিবল টু ফাইন্ড ইন দ্য অর্গানন দ্য হাইয়েস্ট উইজডম। অর্গানন অফ মেডিসিনে সর্বোচ্চ উইজডম বা সর্বোচ্চ প্রজ্ঞা খুঁজে পাওয়া সম্ভব। একইভাবে অ্যান্ড গ্রেটেস্ট ফুলিশনেস, একইভাবে অর্গানন অফ মেডিসিনে সর্বোচ্চ ধরনের বোকামিপূর্ণ আলোচনাও খুঁজে পাওয়া সম্ভব। অ্যাকর্ডিং টু দ্য ন্যাচারাল টেন্ডেন্সি অফ রিডার। আর এই বিষয়টা ডিপেন্ড করবে যিনি পাঠক, তার ন্যাচারাল টেন্ডেন্সি বা প্রাকৃতিক প্রবণতা, অথবা তার অনুধাবন ক্যাপাসিটি, নলেজ ক্যাপাসিটি, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, ইনফ্লুয়েন্স ক্যাপাসিটি বা ইনফ্লুয়েন্সিয়াল যে পার্টগুলো আছে, এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করবে ওনার ন্যাচারাল টেন্ডেন্সি। যিনি অর্গান অফ মেডিসিন পড়বেন, যিনি পাঠক, তার ন্যাচারাল টেন্ডেন্সির উপর ডিপেন্ড করবে তিনি কি অর্গান অফ মেডিসিন থেকে উইজডম খুঁজে পাবেন নাকি বোকামিপূর্ণ কোনো আলোচনা খুঁজে পাবেন। এটা আসলে তার উপর ডিপেন্ড করবে। সুতরাং বোঝা যাচ্ছে যে অর্গান অফ মেডিসিন পড়তে গিয়ে আমরা যখন মনে করি যে সেই 200 বছর আগের পুরনো কথাগুলো এখনো আমাদের কেন দরকার, এই আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে, মডার্ন সায়েন্সের যুগে, সর্বোচ্চ প্রযুক্তির যুগে 200 বছর আগের কথাগুলো এখন আমাদের আসলে ঠিক কি কাজে আসতে পারে, কতটুকু কাজে আসতে পারে, বা এখানে আসলে সায়েন্স কতটুকু আছে, এই গ্রন্থ দিয়ে আমাদের আসলে এই বর্তমান মডার্ন সায়েন্সের সাথে অ্যাডজাস্টেড হওয়ার কতটুকু জায়গা আছে, এই ব্যাপারগুলো কিন্তু আসলে আউট অফ হোমিওপ্যাথিতে যারা আছেন শুধু তারাই বলেন না, বরং দেখা যায় হোমিওপ্যাথির সাথে কানেক্টেড অনেক হোমিওপ্যাথ আছেন যারা এই মন্তব্যগুলো করে থাকেন যে সেই 200 বছর আগের বা মোর দেন 200 ইয়ার্স, এত আগের পুরাতন কথাগুলো এখন এই বর্তমান সর্বোচ্চ কম্পিউটারের যুগে, আধুনিক যুগে, মডার্ন সায়েন্সের যুগে আসলে আমাদের কতটুকু কাজে আসতে পারে। এই কথাগুলো তো অনেক পুরনো বা সেকেলে। তো এজন্য এই মন্তব্যটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যিনি এই মন্তব্য করেছেন, যে এটা আসলে ডিপেন্ড করে অর্গানন থেকে আসলে আমরা কতটুকু জ্ঞান অর্জন করব বা কতটুকু উইজডম খুঁজে পাবো, কতটুকু এখান থেকে ইন্টেলেকচুয়ালিটি খুঁজে পাবো। এটা ডিপেন্ড করে আমার যোগ্যতার উপর, আমার ক্যাপাসিটির উপর, আমার আন্ডারস্ট্যান্ডিং এর উপর। নতুবা এখান থেকে আসলে অপ্রয়োজনীয় কথাবার্তা অথবা ফুলিশনেস খুঁজে পাওয়াটাই খুব বেশি পসিবল। এই বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তোলার মতো একটা মন্তব্য এবং বিশ্লেষণ করার মতো একটা মন্তব্য। যে জন্য এই কথাটা বলা, আমার আলোচনাতেও প্রচুর রিপিটেশন হবে। এই রিপিটেশন গুলো
আসলে প্রয়োজনের তাগিদে করতে হয়, প্লাস আগের কথাগুলোর সাথে সমন্বয় সাধনের জন্য আগের কথাগুলোর কিছু সামারি টানতে হয়। তো আজকে আমরা বিগত 2টা ক্লাসের খুব সংক্ষিপ্ত একটু সামারি টানবো, তারপর আমরা একটু নতুন কথা বা আরো ডেপথে যাওয়ার চেষ্টা করব অর্গান অফ মেডিসিনের আলোচনার ভিত্তিতে। বিগত 2টা ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো অনেকটা স্পষ্ট হয়েছি, অনেকটা ক্লিয়ার হয়েছি, যেমন হোমিওপ্যাথিতে আসলে ডিজিজ বলতে আমরা কি বুঝি, যে বিষয়টা নিয়ে প্রচুর হোমিওপ্যাথ আছেন, অন্যদের কথা তো আমরা বাদই দিলাম। আমাদের ভিতরে যারা আছেন, যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন, হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করেন, কিন্তু তাদের নিজস্ব জায়গা থেকে, হোমিওপ্যাথিক কনসেপ্টের জায়গা থেকে, হোমিওপ্যাথিতে ডিজিজ সম্পর্কে হ্যানিম্যানের যে শিক্ষা অথবা স্কলার হোমিওপ্যাথিক ফিলোসফার যারা আছেন তাদের যে শিক্ষা, তাদের থেকে অনেক দূরে সরে গিয়েছে বর্তমান সময়ে। সেজন্য এই বিষয়গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিক ফিলোসফি অনুসারে ডিজিজ বলতে আমরা বুঝতে চাই বা বুঝতে হবে, অথবা নলেজ অফ ডিজিজ বলতে আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি, আজকে ডিটেলসে যাব না। ডিজিজ বলতে অবশ্যই আমরা এটা মাথায় রাখবো, ডিজিজ ইট ইজ এ ডাইনামিক ফ্যাক্টর, it is a dynamic derangement, it is invisible, it is immaterial। মোটামুটি এই 3-4টা কথা আমরা মাথায় রাখতে হবে পরবর্তী আলোচনার সংযুক্তির জন্য এবং আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ডিজিজ ডাইনামিক, ইনভিজিবল, ইমেটেরিয়াল, এবং ডিরেঞ্জমেন্ট অফ ভাইটাল ফোর্স ইজ কল্ড ডিজিজ। তারপর হচ্ছে আমরা বিগত 2টা ক্লাসে মোটামুটি কিছু আলোচনা করেছিলাম কজ অফ ডিজিজ অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ফিলোসফি। হোমিওপ্যাথিক ফিলোসফি অনুসারে রোগের কারণ অনুসন্ধান করতে আমরা যখন যাব, আমরা ঠিক কোন জায়গা থেকে আমরা রোগের কারণকে অনুসন্ধান করব, ঠিক কোন সোর্স থেকে রোগের রুট কজেশনকে ফাইন্ড আউট করব, আমরা সে জায়গাটাকে আমরা কি বলে চিহ্নিত করতে হবে। তো কারণ বলতে আমাদেরকে যেখানে বলা হয়েছে ডাইনামিক ইনফ্লুয়েন্স বাই টক্সিক অর ডিজিজ এজেন্ট, অর্থাৎ কোনো টক্সিক অথবা ডিজিজ এজেন্ট তার ডাইনামিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে ডিজিজ তৈরি হয়। বিগত দিনের আলোচনা এবং রেফারেন্স সহকারে বিগত 2টা ক্লাসে আমরা বিষয়গুলো ক্লিয়ার করেছি, সেগুলোকে আমরা হয়তো বিগত 2টা ক্লাসে যারা ছিলেন না তারা একটু কষ্ট করে দেখে নেবেন, আলোচনাগুলো শুনে নেবেন, তাহলে হয়তো সুবিধা হবে। তারপর আমরা যেই আলোচনাগুলো বিগত ক্লাসে রোগের কারণ হিসেবে স্পষ্ট করার চেষ্টা করেছিলাম, মাইক্রোবস অর ব্যাকটেরিয়া, ভাইরাস আর নট ডিজিজ ফান্ডামেন্টাল কজ, অর্থাৎ মাইক্রোব বা ব্যাকটেরিয়া বা জীবাণু, ভাইরাস এগুলোকে কখনোই হোমিওপ্যাথিক ফিলোসফি অনুসারে ডিজিজের ফান্ডামেন্টাল বা রুট বা অরিজিনাল প্রাইমারি কারণ হিসেবে চিহ্নিত করা যাবে না। এই আলোচনাগুলো আসলে কেন প্রয়োজন? এই আলোচনাগুলো ঠিক এক্সাক্ট হোমিওপ্যাথিক জায়গা থেকে যদি আমরা না শিখি, যদি আমরা না বুঝি, আমাদের কি বিপদ হতে পারে, কি সমস্যা হতে পারে আমাদের প্র্যাকটিসে পরবর্তী সময়গুলোতে, সেগুলো অবশ্যই পরবর্তী আলোচনাগুলোতে ধাপে ধাপে ক্লিয়ার করার চেষ্টা করব। যেহেতু একদিনেই সবগুলো উত্থাপিত প্রশ্নের সলিউশন দেওয়া সম্ভব না, আপনাদের মনে হয়তো বা অনেক প্রশ্ন উত্থাপিত হতে থাকবে প্রত্যেকটা কথায়, প্রতিটা সেন্টেন্সে, প্রতিটা আলোচনায়, প্রতিটা লেকচারে আপনাদের প্রচুর প্রশ্ন উত্থাপন হবে মনের ভিতরে। এটাই সিম্পল বিষয়, ন্যাচারাল বিষয়, এটা কোনো আপত্তিকর বিষয় না। তবে এই বিষয়গুলোর আলোচনা একদিনেই যেহেতু সলিউশন দেওয়া সম্ভব না, অনেক সময়ের ব্যাপার, ধারাবাহিক আলোচনার প্রয়োজন, সেজন্য আমরা অপেক্ষা করা লাগবে এবং ধৈর্য ধরতে হবে। আমরা আজকে এখান থেকে এটা ক্লিয়ার, বা বিগত 2টা ক্লাস থেকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি, মাইক্রোবকে কখনোই আমরা ডিজিজের কারণ হিসাবে ফান্ডামেন্টালি চিহ্নিত করব না, একজন হোমিওপ্যাথ হিসাবে, একজন হোমিওপ্যাথিক ফলোয়ার হিসাবে। তবে মাইক্রোব বা ব্যাকটেরিয়া, ভাইরাসকে আমরা ডিজিজ তৈরির ডাইনামিক ইনফ্লুয়েন্স যে ব্যাপারটা আছে, ডাইনামিক ইনফ্লুয়েন্স তৈরি করার সাথে কানেক্টেড একটা ম্যাটেরিয়াল কজ হিসাবে চিহ্নিত করতে পারি।
তারপর কারণ হিসেবে আমরা আরেকটা পার্ট যে বিষয়টাতে আলোচনা করেছিলাম সম্ভবত এফোরিজম 31-এ, সাসসেপ্টিবল ভাইটাল ফোর্স বা প্রবণতাশীল ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি, এটাও রোগ সৃষ্টির একটা কারণ। এখানেও রোগ সৃষ্টির ভাইটাল কারণ সংযুক্ত আছে, ডাইনামিক ইনফ্লুয়েন্স এবং সাসসেপ্টিবিলিটি। এই দুইটার সংযুক্তির মাধ্যমে অন্য আরেকটা মেটেরিয়াল এজেন্ট আমাদেরকে রোগ সৃষ্টি করতে পারে, এবং সেটা ডাইনামিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে। তো এই আলোচনাগুলো ধাপে ধাপে আরো ক্লিয়ার হবে আশা করা যায়। তারপর বিগত দুইটা ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম যে এক্সপ্রেশন অফ ডিজিজ, অথবা ডিজিজকে ঠিক আমরা কোন ল্যাঙ্গুয়েজ থেকে, কোন ভাষা থেকে, কোন জায়গা থেকে, কোন লেভেল থেকে, কোন স্ফিয়ার অফ লোকেশন থেকে আমরা চিহ্নিত করব, বুঝবো। এই আলোচনাগুলো অর্গানন থেকে আমরা যেভাবে শিখেছিলাম, প্রথম কথা যে আলোচনাগুলো আমাদের কাছে পুরাতন, তারপরে বিষয়গুলোর কানেকশন নিয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে টোটালিটি অফ সিমটমস, এবং 11 নম্বর এফোরিজম অনুসারে অনলি দ্য ফাংশনাল অ্যান্ড সেন্সেশনাল ডিফেক্ট, যেখানে ফাংশনাল এবং সেন্সেশনাল ডিফেক্ট প্রকাশিত হয় টোটালিটি অফ সিমটমস এর মাধ্যমে, সেখান থেকে রোগটাকে চিহ্নিত করতে হবে, রোগটাকে মূল্যায়ন করতে হবে। আমাদের এক্সপ্রেশন অফ ডিজিজ বলতে আমরা যা বুঝি, আমাদের কাছে রোগের বহিঃপ্রকাশ, আউটওয়ার্ডলি, আমরা বিগত লেকচারে স্পষ্ট করেছিলাম যে সম্ভবত এফোরিজম 7 প্লাস এফোরিজম 11, 12, 31, 17 এগুলোতে ক্লিয়ার হয়েছিল যে বহিঃপ্রকাশিত, আউটওয়ার্ডলি এক্সপ্রেসড, এই বহিঃপ্রকাশিত যে সিমটমস গুলো আছে, যার মাধ্যমে সেন্সেশনাল ডিফেক্ট প্রকাশিত হয়, ফাংশনাল ডিফেক্ট প্রকাশিত হয়, সেই জায়গাগুলো থেকে টোটালিটি অফ সিমটমস এর ভিতর দিয়ে আমাদের রোগটা প্রকাশিত হয় আমাদের কাছে। সেই জায়গাগুলোতে আমাদের তল্লাশি চালাতে হবে রোগকে ধরার জন্য, রোগীকে অনুধাবন করার জন্য, চিকিৎসার অরিজিনাল প্ল্যাটফর্মটাকে ফাইন্ড আউট করার জন্য। এই কথাগুলোকে এক্সপ্রেশন অফ ডিজিজের এই পার্টগুলোকে আরেকটু ইলাবোরেট করলে সেম কথা থেকে আরেকটু ইলাবোরেট করা যায়। আমাদের যেমন মুড বলতে আমরা যা বুঝি, আমাদের সাইকোলজিক্যাল মুড বলতে আমরা যা বুঝি, এই মুড অল্টারনেশন যখন হয়, বা মনের ভাবাবেগের, চিন্তা চেতনার, মুড অ্যান্ড ইন্টেলেকচুয়ালিটি, একদিকে হচ্ছে ফিজিক্যাল, অন্যদিকে মেন্টাল, একদিকে হচ্ছে ফাংশনাল, অন্যদিকে সেন্সেশনাল, ফাংশনাল ডিফেক্ট, সেন্সেশনাল ডিফেক্ট, এই জায়গাগুলো থেকে এক্সপ্রেশন হয়ে থাকে রোগের। এবং এগুলোকে ইলাবোরেট করতে গিয়ে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু 211 নম্বর এফোরিজম, যেখানে অনেকটা ইঙ্গিত দেওয়া আছে, 210 নম্বর এফোরিজম ইঙ্গিত দেওয়া আছে, সেই জায়গা থেকে আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার যে যখন আমাদের মুডের পরিবর্তন হয়, ফিলিংস এর পরিবর্তন হয়, আমাদের মুড এন্ড ফিলিংস এ যখন টক্সিক একটা জায়গা তৈরি হয়, টক্সিক ফিলিংস, টক্সিক মুড যখন ডেভেলপ করে, সেই জায়গাগুলোর মাধ্যমে, সেই জায়গাগুলোর মধ্য দিয়ে টোটালিটি অফ সিমটমস প্রকাশিত হয়, সেখান থেকে আমাদের রোগগুলো প্রকাশিত হয়, এক্সপ্রেশন অফ ডিজিজ ঘটে। যেমন কোম্পানি অ্যাভারশন, লোক সঙ্গ অপছন্দ করা, টকিং অ্যাভারশন, কথা বলা অপছন্দ করা, অথবা কারো ইরিটেবিলিটি প্রকাশিত হওয়া, অথবা কারো স্যাডনেস, দুঃখ, ভারাক্রান্ত সাইকোলজি, ইমোশন প্রকাশিত হওয়া, এই ব্যাপারগুলোই মূলত রোগের ল্যাঙ্গুয়েজ, ডিজিজড ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজ। এই ব্যাপারগুলোকে ফাইন্ড আউট করতে হবে, যে ফাইন্ড আউট করার জন্য 3টা পদ্ধতি বা 3টা সোর্স বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান আমাদেরকে 6 নম্বর এফোরিজমে ক্লিয়ার করেছেন। সেই বিষয়গুলো আলোচনা করব পরবর্তী ধাপে। আমরা ঠিক কোন জায়গা থেকে, যেমন গত আলোচনায় আমরা ক্লিয়ার করেছিলাম যে 14 নম্বর এফোরিজম 153, 211, সেখান থেকে আমাদেরকে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন, যিনি অ্যাকিউরেটলি অবজারভার, যিনি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা রাখেন, তার কাছে টোটালিটি অফ সিমটমস এর মাধ্যমে রোগগুলো প্রকাশিত হবে, রোগের কি বলে ডিজিজ, ইন্টারনাল ডিজিজ বা ডিরেঞ্জ ভাইটাল ফোর্সের এক্সপ্রেশন ঘটবে, যদি তিনি অ্যাকিউরেটলি অবজারভার হয়ে থাকেন,
প্রপার পারফেক্ট রিয়েল অবজারভার হওয়ার ক্যাপাসিটি অর্জন করে থাকেন। 14 নম্বর এফোরিজম 153 211 এখানে সুস্পষ্টভাবে আমাদেরকে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন, এবং একটু সংক্ষিপ্তভাবে এখানে নোট রাখা যেতে পারে। 6 নম্বর এফোরিজমে যে কথাটা স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন, বিগত ক্লাসগুলোতে অনেক প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলোর সবগুলোরই অ্যান্সার হয়তো আজকের ক্লাসে শেষ করা সম্ভব না, ধাপে ধাপে হয়তো আমরা অনেকগুলো অ্যান্সার দিতে পারবো। তো এর ভিতরে যে একটা প্রশ্ন এসেছিল যে হাউ টু বিকাম এ একিউরেট অবজারভার, একজন একিউরেট অবজারভার হওয়ার উপায় কি, পদ্ধতি কি। এই বিষয়টা আসলে ব্যাপক একটা আলোচনার বিষয়, ব্যাপক অ্যানালাইসিসের বিষয়। তারপর আপনাদেরকে এই আলোচনার 6 নম্বর এফোরিজমের যে একটা নোট বা শিক্ষা, সেটাকে আপনারা এই আলোচনায় সংযুক্ত রাখতে পারেন, মাথায় রাখতে পারেন। সেটা হচ্ছে 6 নম্বর এফোরিজমে বলা আছে একজন চিকিৎসক একিউরেটলি অবজারভার হওয়ার জন্য এট ফার্স্ট তিনি আনপ্রিজুডিসড হবেন, সংস্কার মুক্ত হবেন, পূর্বের কোনো ধারণার বশবর্তী ওনার কোনো রোগীকে চাপিয়ে দিতে পারবেন না। এটা একটা কঠিন কাজ। আনপ্রিজুডিসড হোমিওপ্যাথ হওয়া, আনপ্রিজুডিসড অবজারভার হওয়া, আনপ্রিজুডিসড এক্সামিনার হওয়া আসলে এতটা সহজ কাজ না। তথাপি এটা নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে। অবশ্যই সর্বোচ্চ আন্তরিক থাকলে যতটা সম্ভব আনপ্রিজুডিসড অবজারভার হওয়া সম্ভব। যখন আমরা আনপ্রিজুডিসড অবজারভার হব, আনপ্রিজুডিসড অবজারভার হওয়ার পরে 3টা সোর্সের কথা 6 নম্বর এফোরিজমে বলা আছে। নাম্বার 1, রোগী নিজে থেকে যা প্রকাশ করে থাকেন, রোগী নিজে থেকে যা প্রকাশ করে থাকেন তার প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা কি বলা যায় ওয়ার্ড এন্ড কনভারসেশন, প্রত্যেকটা কম্পোজিশন কে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ইভালুয়েট করতে হবে, চিহ্নিত করতে হবে, ধরতে হবে। ক্যাচ করার মতো কি বলা যায় অন্তর্দৃষ্টি বা আপনার সিক্স সেন্স বলতে যা বোঝানো হয়, আপনার ষষ্ঠ ইন্দ্রিয়ের জাগ্রত অবস্থা থাকা লাগবে, আপনার সর্বোচ্চ অ্যাটেনটিভ ক্যাপাসিটি থাকা লাগবে, কনসেন্ট্রেশন দেওয়ার মতো আপনার সেরকম পরিবেশ, সাইকোলজি, ইচ্ছা, উইল পাওয়ার আপনার থাকতে হবে। এই বিষয়গুলো অবশ্যই পরবর্তী আলোচনাগুলোতে আমাদের আসবে, এটা আজকের আলোচনার মৌলিক পার্ট না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট রোগী নিজে থেকে যা প্রকাশ করেন, দ্বিতীয় পয়েন্ট নিজে থেকে রোগী যা প্রকাশ করবে এর বাহিরে ডাক্তার আরো যত কিছু অবজারভেশন করবেন এই সবগুলোকে তিনি নোট করবেন, নোট ডাউন করবেন। 3 নাম্বার পয়েন্ট, ডাক্তার অবজারভেশন করলেন, রোগী এক্সপ্রেশন করলেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে রোগীর সাথে সংশ্লিষ্ট যারা থাকেন, তার আত্মীয় স্বজন, তার অ্যাটেন্ডেন্স, তার সাথে কানেক্টেড যত রিলেটিভস আছেন, অ্যাটেন্ডেন্স আছেন, সেবা শুশ্রূষাকারী যারা আছেন, তারা রোগী সম্পর্কে যা মন্তব্য করবে। 3টা সোর্স থেকে এক্সামিনেশন করার মাধ্যমে রোগীকে অবজারভেশন করার কথা এফোরিজম 6 এ ক্লিয়ার করে বলা আছে। যদি আমরা টোটালিটি অফ সিমটমস অনুসারে রোগীর ইন্টারনাল ডিরেঞ্জ ভাইটাল ফোর্সের এক্সপ্রেশনকে মূল্যায়ন করতে চাই, তাহলে আমাদেরকে 3টা সোর্সকে মূল্যায়ন করতে হবে। এর বাহিরেও আরো যদি আমাদের কোনো সোর্স থাকে, আমরা যদি মনে করি যে হ্যাঁ এই সোর্সটাকে আমরা কাজে লাগাবো, সেটা লাগাতে পারি, তাতে আমার কোনো আপত্তি থাকবে না, আপত্তি থাকার কথা না। তবে স্যামুয়েল হ্যানিম্যান এই 3টার বাহিরে আর কোনো মন্তব্য করেন নাই, ঠিক আছে। সুতরাং টোটালিটি অফ সিমটমস বলতে আমরা যা বুঝি, ইন্টারনাল আউটওয়ার্ড ইন্টারনাল সিকনেস অফ ভাইটাল ফোর্স যখন আউটওয়ার্ডলি এক্সপ্রেশন হবে, সেই জায়গাটাকে চিহ্নিত করার জন্য আমাদেরকে ঠিক কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, মেকানিক্যাল, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যানিং, অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা, সেগুলোর কথা স্যামুয়েল হ্যানিম্যান এখানে উল্লেখ করেন নাই। আপনি আপনার প্রয়োজন অনুসারে, সময়ের প্রয়োজনে, সময়ের তাগিদে যদি কোনো জায়গায় আপনি করতে চান, সেটা একান্তই আপনার ব্যাপার, এখানে আমার কোনো দ্বিমত থাকার সুযোগ নাই। তবে বারবার যে বিষয়টা উল্লেখ করছি সেটা হচ্ছে অবজারভেশন করার জন্য স্যামুয়েল হ্যানিম্যান 3টা সোর্সের কথাই উল্লেখ করেছেন 6 নাম্বার এফোরিজম। এই বিষয়গুলোর সাথে কানেক্টেড আরো অনেক কথা পরবর্তী এফোরিজমগুলোতে আসবে। তারপর হচ্ছে ডিজিজ এক্সপ্রেশন করার জন্য যে জায়গাটা বিগত ক্লাসে আলোচনা হয়েছিল, সেই জায়গাটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য পয়েন্টটা নিয়ে আসা। ডিজিজ এক্সপ্রেশন হয়ে থাকে, আউটওয়ার্ডলি এক্সপ্রেসড হয়ে থাকে 7 নাম্বার এফোরিজম অনুসারে এবং অন্যান্য এফোরিজম অনুসারে
ইরেগুলার ফাংশনিং অফ বডি অর বডি পার্টস, আমাদের বডি বা বডির পার্টস এর ইরেগুলার ফাংশনিং বলতে আমরা যা বুঝি, যে বিষয়টা আগে বলা হয়েছে ফাংশনাল এবং সেন্সেশনাল ডিস্টারবেন্স। আমরা সেন্সেশনাল বা ফিলিংস এর ডিস্টারবেন্স গুলো উল্লেখ করলাম। যেমন ফিলিংস এর ডিস্টারবেন্স এর সাথে আরো যদি বা থিঙ্কিং, ইমাজিনেশন, বিহেভিয়ার, ডিলিউশন, এই যে পার্ট গুলো আছে, ডিলিউশন আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রেপার্টরিতে আছে ডিলিউশনস। ইমাজিনেশন এর যত লক্ষণ আছে অধিকাংশই ডিলিউশনসে এসেছে। সেন্সেশনের যত লক্ষণ আছে অধিকাংশই ডিলিউশন চ্যাপ্টারে এসেছে। থিঙ্কিং থট পার্টের যত লক্ষণ এসেছে সেগুলো ডিলিউশন চ্যাপ্টারে এসেছে। মাইন্ডের সাথে অন্যান্য জায়গায় সেগুলো এসেছে। সুতরাং থিঙ্কিং পার্টের যত ইমব্যালেন্স আছে, ইমাজিনেশনাল পার্টের যত ইমাজিনেশন বা চিন্তা চেতনা কল্পনা ভাবনার ডিস্টারবেন্স বলতে আমরা যা বুঝি, আমাদের এই সাইকোলজিক্যাল ইমাজিনারি বা ইমাজিনেশন ওয়ার্ল্ড বলতে আমরা যা বুঝি, সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড, ইমাজিনারি ওয়ার্ল্ড, এই জায়গাতে আমাদের যে ডিস্টারবেন্স গুলো ঘটে অ্যাকর্ডিং টু অল্টার্ড মাইন্ড এন্ড ডিসপোজিশন, 211 বলা আছে অল্টার্ড মাইন্ড এন্ড ডিসপোজিশন, পরিবর্তিত মাইন্ড, পরিবর্তিত মন এবং ডিসপোজিশন। ডিসপোজিশন এখানে অনেক ডিকশনারিতে মিনিং করা আছে কনস্ট্রাকটিভ কন্ডিশন, বা আমরা বলতে পারি কনস্টিটিউশনাল মাইন্ড। সুতরাং আমাদের কাছে এই মাইন্ডের যে ব্যাপারটা আছে, পরিবর্তিত মন এবং ঘটনাগত মন, এই দুইটা জায়গা থেকে আমাদের যখন ইমাজিনেশনের পার্ট, বিহেভিয়ারাল যে পার্ট আছে, বিহেভিয়ার অবজারভেশন করার যে জায়গাগুলো, যে আমরা আসলে ঠিক কিভাবে অবজারভেশন করব, কিভাবে একজন পারফেক্ট অবজারভার হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি, এই পার্টগুলো অনেক ব্যাপক বিস্তৃত। তারপরে এই কম্পোজিশন গুলো আমরা আপাতত আজকের ক্লাসের জন্য আমরা সংযুক্তি হিসেবে রাখতে পারি। আমাদের আচার আচরণ, বিহেভিয়ার বলতে আমরা যত আমাদের আচরণের সাথে কানেক্টেড যে ব্যাপারগুলো আছে, আমি আপনার সাথে ঠিক কোন স্টাইলে আচরণ করতেছি, ভালো আচরণ, খারাপ আচরণ, মন্দ ভাষা ইউজ করা, সুমিষ্ট ভাষা ইউজ করা, খুব তিক্ত ভাষায় কথা বলা, সুমিষ্ট ভাষায় কথা বলা, আমার আচরণের সাথে কানেক্টেড যত বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর এক্সপ্রেশনের মধ্য দিয়ে টোটালিটি অফ সিম্পটমস, টোটালিটি অফ সিক ম্যান, সিক পারসনের এক্সপ্রেশন ঘটে থাকে। এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে হবে, আলাদা করে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতে হবে। ডিলিউশন, এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই পার্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ডিজিজ এক্সপ্রেশন হয়ে থাকে। সেজন্য ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন যে ডাক্তার যখন আনপ্রিজুডিসড হবে, তিনি নিজে যা অবজারভেশন করবেন, রোগীরা আমাদের কাছে এসে এক্সপ্রেশন যা করবে তার আচরণের মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে, তার থিঙ্কিং লেভেলের মধ্য দিয়ে, অথবা তাকে আস্কিং করার মাধ্যমে তার ডিলিউশন, তার ইমাজিনেশন ওয়ার্ল্ড, তার চিন্তা চেতনা কল্পনা ভাবনা ইমোশনের যে জায়গাগুলো আছে সেগুলোকে খুঁটে খুঁটে ফাইন্ড আউট করার যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা যখন টাচ করতে পারবো, যেই জায়গাগুলোকে কখনোই কোনো মেকানিক্যাল উপায়ে, কোনো যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, স্ক্যানিং বা আরো যদি কোনো মডার্ন সায়েন্সের সর্বোচ্চ কোনো টেকনোলজি আমরা ইউজ করি, সে জায়গা থেকে কখনোই আমরা এই জায়গাগুলোকে টাচ করা সম্ভব না, যে জায়গাগুলো আমাদের জন্য ঔষধ নির্বাচনে, রোগী মূল্যায়নে, সিমটমস ইভালুয়েশনে, সিমটমস এর আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, 153 অনুসারে সিমটমস এর ইন্টেন্সিটি বা তীব্রতা মূল্যায়ন করার জন্য এই জায়গাগুলোকে কখনোই কোনো যন্ত্র আমাদেরকে হেল্প করতে পারে না। যন্ত্রের প্রয়োজনীয়তা আমরা কখনোই অস্বীকার করছি না। আবারও আমি বারবার বলছি, আমাদেরকে অনেকেই দেখা যায় ভুল বোঝেন, কিন্তু আমি স্যামুয়েল হ্যানিম্যানের জায়গা থেকে কথাগুলো অবশ্যই স্পষ্ট করতে হবে, যেহেতু আমি অর্গানন থেকে কথা বলছি। তারপর আপনি আপনার মতো করে কন্ট্রাডিকশন করেন, সংযুক্তি করেন, অ্যানালাইসিস করেন, এতে আমার কোনো আপত্তি থাকবে না। তো যে জায়গাগুলোকে আমরা কোনো যান্ত্রিক উপায়ে টাচ করতে পারবো না, সেই জায়গাগুলোকে টাচ করার উপায় 3টা। অবজারভেশন করবে ডাক্তার নিজে, রোগী যা এক্সপ্রেশন করবে, ডাক্তার যা অবজারভেশন করবে, এবং তার সাথে রিলেটেড কানেক্টেড অ্যাটেন্ডেন্স যারা আছে তার সম্পর্কে যা ইভালুয়েট করবে, যা মন্তব্য করবে, যা কমেন্ট করবে, সেগুলোকে আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যদি আমরা একজন হোমিওপ্যাথিক অবজারভার হতে চাই, পারফেক্ট অ্যানালাইজার হতে চাই, ক্রিটিক্যাল অ্যানালাইজার হতে চাই, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্রিটিক্যাল, সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রিসাইজলি যদি আমরা সিমটমসকে ইভালুয়েট করতে চাই, এবং সিমটমসকে আমরা যদি
কি বলা যায় যে ইভালুয়েশন করার মধ্য দিয়ে পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং, সিঙ্গুলার এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করার মধ্য দিয়ে একটা পারফেক্ট ইন্ডিভিজুয়াল ইউনিক ইন্ডিভিজুয়ালিটি অনুসারে একজন ব্যক্তির একটা পারফেক্ট সিমিলিমাম মেডিসিন ফাইন্ড আউট করতে চাই, তাহলে অবশ্যই এই সোর্স গুলোকে সর্বোচ্চ সর্বাধিক মূল্যায়ন করতে হবে এবং এগুলোকে মূল্যায়ন করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে আনপ্রিজুডিসড অবজারভার হওয়া লাগবে। বিগত ক্লাসগুলোতে এই আলোচনাগুলো হয়েছে, তারপরও আমরা একটু সংযুক্তি নিয়ে এসেছি বিষয়গুলোতে। তারপর হচ্ছে এক্সপ্রেশন ঘটে থাকে, আমরা আরেকটা যে পার্ট বলতে গিয়ে বলা হয়নি সেটা হচ্ছে লাস্ট পর্যায়ে কনস্ট্রাকটিভ যে বিশৃঙ্খলাগুলো আসে, এই জায়গাগুলো মূলত হচ্ছে ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল বা মেটেরিয়াল বা মেকানিক্যাল প্যাথোলজিক্যাল পার্ট। কনস্ট্রাকটিভ যেই ঘটনাগুলো, টিস্যুর পরিবর্তন হওয়া, সেল নষ্ট হয়ে যাওয়া, কোনো স্ট্রাকচার নষ্ট হওয়া, অথবা কোনো সিস্টেম লস করা, কোনো অর্গান ড্যামেজ হয়ে যাওয়া, কোনো অর্গানের নির্দিষ্ট কোনো প্যাথোলজি, ইনফ্লেমেশন, ইনফেকশাস কন্ডিশন তৈরি হওয়া, যেগুলো মেকানিক্যাল, মেটেরিয়াল, সাবস্টেন্সিয়াল কানেক্টেড, বস্তুগত কানেক্টেড, এই ব্যাপারগুলোকেও আমরা পরবর্তী ধাপে অবশ্যই গুরুত্ব দিব। কিন্তু তার পূর্বে ফাংশনাল এবং সেন্সেশনাল এই দুইটা পার্টকে সর্বাধিক গুরুত্ব দেওয়া লাগবে যদি আমরা রিয়েলি হোমিওপ্যাথিক অবজারভার হয়ে কাজ করতে চাই। বিগত আলোচনায় আরেকটা বিষয় মোটামুটি আলোচনা হয়েছিল, সেই বিষয়টা সামনের আলোচনায় আমরা ক্লিয়ার করব। আর এই পার্টগুলোকে আমরা সামারাইজ করে আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজটা মূলত ডাইনামিক লেভেল থেকে, ডাইনামিক সিমটমস থেকে, প্রাইমারি কজ থেকে, রুট কজ থেকে। সুতরাং অ্যাফোরিজম 26, 27 অনুসারে এবং সম্ভবত অ্যাফোরিজম 6 এর কথাটা বলা আছে, এবং অ্যাফোরিজম 148, অ্যাফোরিজম 16 এই অ্যাফোরিজম গুলো থেকে আমাদের কাছে ক্লিয়ার যে আমাদেরকে এমন একটা মেডিসিনাল এজেন্ট ইউজ করতে হবে যে মেডিসিনাল এজেন্টটা ঠিক ভাইটাল ফোর্স লেভেলে ফ্রিলি, উইদাউট ইন্টারাপশন, কোন রকম কোনো বাধা বিপত্তি ছাড়াই সে কাজ করার একটা উন্মুক্ত ক্ষমতা অর্জন করতে পারবে, যাকে আমরা ফ্রি এনার্জি বলতে পারি। যাতে আর কোনো মেটেরিয়াল কোনো বাউন্ডারি থাকবে না, মেটেরিয়াল কোনো কাভারিং থাকবে না, সাবস্টেন্সিয়াল কোনো আর ইন্টারাপশন করার কোনো জায়গা থাকবে না। যদি আমরা সেই জায়গাটাকে ধরতে চাই, ভাইটাল ফোর্সকে টাচ করতে চাই উইদাউট ইন্টারাপশন, তাহলে আমাদেরকে এরকম একটা মেডিসিন তল্লাশি করতে হবে। এর অর্থ হচ্ছে যে এই মেডিসিনটা আমাদের অবশ্যই এনার্জেটিক হওয়া লাগবে, নন মেটেরিয়াল হওয়া লাগবে। এই মেডিসিনটা অবশ্যই বিয়ন্ড দ্য সাবস্টেন্স, বিয়ন্ড দ্য মলিকুলার লেভেলে চলে যাওয়া লাগবে, যাকে আমরা বর্তমান বিজ্ঞানের ভাষায় মেডিসিনটাকে কোনোভাবে সংজ্ঞায়িত করা যায় না, কোনোভাবেই বর্তমান ক্লাসিক্যাল ফিজিক্স বা কেমিস্ট্রির ভাষায়, যদিও কোয়ান্টাম বায়োলজি, কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন গুলোকে বা ডাইনামিক লেভেলকে ব্যাখ্যা করার অনেক জায়গা তৈরি হয়েছে। সেই বিষয়গুলো আমরা পরবর্তী ধাপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মলিকুলার লেভেলে বা বস্তুগত লেভেলের কোনো মেডিসিন দিয়ে সেই ডাইনামিক বা স্পিড লাইট, যেটা 11, 12, 10 বলা আছে, স্পিড লাইট জায়গাটাকে বাধাহীন ভাবে উইদাউট ইন্টারাপশনে টাচ করা সম্ভব না। এজন্য ফ্রি এনার্জেটিক একটা মেডিসিনাল এজেন্ট আমাদের ইউজ করতে হবে, ফ্রি এনার্জি, যেখানে কোনো কাভারিং থাকবে না। কাভারিং বলতে এখানে তার বস্তুগত কাভারিং বা লেয়ার থাকবে না, শুধুমাত্র তাতে এনার্জি থাকবে, একটা ইনফ্লুয়েন্সিয়াল একটা ক্যাপাসিটি থাকবে। এই জায়গাগুলো অবশ্যই আমরা আজকের আলোচনায় শেষ করতে পারবো না, পরবর্তী আলোচনাগুলোতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো মোটামুটি বিগত 2টা ক্লাসের সামারি হচ্ছে এই আলোচনাগুলো, আজকের আলোচনা। বিগত 2টা ক্লাসের সামারি আজকের আলোচনায় আমি সংযুক্ত করেছি, যেন আজকে যদি কেউ আমাদের সাথে নতুন সংযুক্ত থাকেন তাদের জন্য সুবিধা হয়, এবং বিগত 2টা ক্লাসে তাদের আলোচনা যথেষ্ট স্পষ্ট হয় নাই, তাদের জন্য আজকের আলোচনায় মোটামুটি আরেকটু বেশি স্পষ্ট হওয়ার সুযোগ তৈরি হয়। আমরা আজকের আলোচনায় বিগত 2টা ক্লাসের সাথে আরেকটা অ্যাফোরিজম নিয়ে একটু আলোচনা করব এবং সংযুক্তি করার চেষ্টা করব। আর এই অ্যাফোরিজমের আলোচনা আজকে বোধহয় আমরা শেষ করতে পারবো না, ইনডেপথ আলোচনা এবং অ্যানালিটিক্যাল আলোচনায় যাওয়া লাগবে।
বিগত 2টা ক্লাসে আমাদের কাছে একটা প্রশ্ন এসেছিল, অনেকগুলো প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর আলোকে আমি আমার জায়গাটা বা আমার অ্যান্সার গুলো কালেকশন করার চেষ্টা করি, কিন্তু একটা ক্লাসে যেহেতু সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, আমরা বিষয়গুলো অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করব। বিগত 2টা ক্লাসে আমার কাছে একটা প্রশ্ন এসেছিল যে ডাইনামিক ইনফ্লুয়েন্স বলতে আমরা যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা করছি, বারবার মেনশন করছি, এই ডাইনামিক ইনফ্লুয়েন্স ব্যাপারটা কি, বা হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ডাইনামিক ইনফ্লুয়েন্স। ডাইনামিক ইনফ্লুয়েন্স বা ডাইনামিক কি বলা যায়, অ্যাকশন, ডাইনামিক ডিরেঞ্জমেন্ট, এই কথাগুলো আমরা ব্যবহার করি হোমিওপ্যাথিক ফিলোসফির জায়গা থেকে, হোমিওপ্যাথিক টার্মিনোলজি হিসেবে ইউজ করি। তো ব্যাপারটা আসলে ঠিক কি, মানে এক্স্যাক্টলি আসলে ডাইনামিক ইনফ্লুয়েন্স বলতে কি বুঝি, কি বোঝাতে চাই স্যামুয়েল হ্যানিম্যান, এই জায়গাটা নিয়ে বিগত 2টা ক্লাসে প্রশ্ন এসেছিল। তো এই পার্টটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এই পার্টটাও আজকের আলোচনায় ক্লিয়ার করা সম্ভব হবে না, সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আগেই, কারণ এই পার্টটা আলোচনা করার আগেই আরেকটা পার্ট আলোচনা করতে হবে, যে পার্টটা ক্লিয়ার হওয়ার পরে ডাইনামিক ইনফ্লুয়েন্সের মেকানিজমটা ঠিক কি, ডাইনামিক ইনফ্লুয়েন্স বা ডাইনামিক মেকানিজম বা ডাইনামিক অ্যাকশন বা ডাইনামিক ইনফ্লুয়েন্স, এই ব্যাপারটা নিয়ে ইনডেপথে যিনি প্রশ্ন উত্থাপন করেছেন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই রেশনাল, খুবই ডেপথ লেভেলের প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটার আগে আমরা ধাপে ধাপে অনেকগুলো আনসলভিং বিষয়কে সলভিং করতে হবে, সলিউশনে যেতে হবে, নতুবা দেখা যাবে যে বিষয়গুলো অনেকেই হয়তো ক্যাচ করতে কষ্ট হতে পারে, বা বিষয়গুলোতে ভুল বোঝাবুঝি হতে পারে, অথবা আগস্ট বায়ারের ভাষায় এই আলোচনাগুলোতে জাস্ট ফুলিশনেস হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। তো সেজন্য আমরা আজকে আবারও অ্যাফোরিজম 11 নম্বর অ্যাফোরিজমটা একটু পড়বো। 11 নম্বর অ্যাফোরিজমটা যদি আমরা মোটামুটি ভালো করে বুঝে ফেলতে পারি, পরবর্তী আলোচনায় আশা করা যায় ডাইনামিক ইনফ্লুয়েন্স বা মেকানিজম অফ ডাইনামিক ইনফ্লুয়েন্স, এই পার্টটা অনেকটা সহজভাবে ক্লিয়ার করা যাবে। সহজভাবে বলতে ব্যাপারটা এমন না যে এটা সিম্পল কোনো ল্যাঙ্গুয়েজে, কারণ আসলে হোমিওপ্যাথিক ফিলোসফি বলতে এখানে কিছু ক্রিটিক্যাল আলোচনা থাকবে, কিছু অ্যানালাইটিক্যাল আলোচনা থাকবে, কিছু কমপ্লেক্সিটি থাকবে। এই বিষয়টাকে বোধহয় এতটা সহজ করে আলোচনা করা সম্ভব না, যতটা সহজে হয়তোবা আমরা একটা মানে গল্প বা নাটক বা উপন্যাসকে আমরা বুঝতে পারি, এটা বোধহয় ততটা সহজভাবে উপস্থাপন করা কোনোভাবেই সম্ভব না। সেজন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থনা করছি। আচ্ছা, আমরা অ্যাফোরিজম 11 এই অ্যাফোরিজমটা একটু পড়ি, একটু মনোযোগ দিই আমরা। When a person falls ill, it is only the spiritual, self-acting, automatic vital force everywhere present in his organism that is primarily deranged by the dynamic influence upon it of a morbific agent inimical to life. It is only the vital principle deranged to such an abnormal state that can furnish the organism with its disagreeable sensation and incline to it to the irregular processes which we call disease. For as a power invisible in itself and only cognizable by its effect on the organism, its morbid derangement only makes itself known by the manifestation of disease in the sensation and function. এই সেন্সেশন এন্ড ফাংশন কথাটা এই অ্যাফোরিজমে 2-3 বার এসেছে, যে বিষয়গুলো অলরেডি আমরা আলোচনা করেছি, যে রোগ বুঝতে চাইলে অবশ্যই রোগীর সেন্সেশনাল লেভেল, ফাংশনাল লেভেল, ফিজিক্যাল এবং মেন্টাল লেভেল থেকে বুঝতে হবে। এই দুইটা পার্ট খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে একজন বিখ্যাত হোমিওপ্যাথিক দার্শনিক, সম্ভবত ডাক্তার, যে বইটা হচ্ছে দ্য আর্ট এন্ড প্রিন্সিপালস অফ কিউর বাই হোমিওপ্যাথি, সম্ভবত এইচ বার্ট নামটা হুবহু মনে নাই, রবার্ট এইচ বার্ট, সম্ভবত রবার্ট এইচ হার্ট নাকি যেন নামটা বলে গেলাম, হার্বার্টের রবার্ট, হ্যাঁ জি জি। তো উনি একটা বই লিখেছেন, সেন্সেশন অ্যাজ ইফ,
সেন্সেশন এজ ইফ, মানে এই যে 11 নম্বর এফোরিজমের আলোকে উনি টোটালি একটা বই লিখে ফেলছেন, একটা বড় ধরনের বই। এটা অনেক, বোধহয় এটাতে অন্তত 400-500 পাতা হবে। সেন্সেশন এজ ইফ, এই বইটা যাদের সংগ্রহে নাই সংগ্রহ করে নিতে পারেন। 11 নম্বর এফোরিজমে বলা আছে আমাদেরকে প্রধানত দুইটা মানে ডিসকমফোর্ট লেভেল থেকে ডিজিজটা এক্সপ্রেশন করে থাকে, ফাংশনাল ডিসকমফোর্টনেস, সেন্সেশনাল ডিসকমফোর্টনেস। আর এই যে সেন্সেশনাল ডিসকমফোর্টনেস, এটা আসলে খুবই বেশি গুরুত্বপূর্ণ। এখানেই হচ্ছে ব্যক্তির মানে চরম ইন্ডিভিজুয়াল লেভেলটা বিরাজমান থাকে, যেটা 211তে আমাদেরকে ক্লিয়ার করে বলা আছে। এজন্য সেন্সেশন এজ ইফ, জাস্ট এই সেন্সেশন এই পার্টটার উপর আলাদা করে একটা বই লেখা হয়ে গেছে। এই বইটা আমরা সংগ্রহ করে নিতে পারি, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পার্টটা অবশ্য পরবর্তীতে যত রেপার্টরি আছে, ইভেন ডাক্তার কেন্টের রেপার্টরিতেও ডিলিউশন চ্যাপ্টারে এই বইয়ের অধিকাংশ সিমটমস ইনক্লুড করা হয়েছে ডিলিউশন চ্যাপ্টারে। সুতরাং আমরা যারা ডিলিউশন চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পারবো, তারা এই 11 নম্বর এফোরিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা যে সেন্সেশনাল ডিফেক্ট, অনুভূতিগত ডিফেক্ট, যে জায়গাটা অনুভূতির বিশৃঙ্খলার যে জায়গাটা, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারনাল ইনার ল্যাঙ্গুয়েজ অফ ভাইটাল ফোর্স, মানে ভাইটাল ফোর্সের অন্তর্নিহিত ল্যাঙ্গুয়েজটা যেখান থেকে প্রকাশিত হয়ে থাকে, এক্সপ্রেসড হয়ে থাকে, এই সেন্সেশনের জায়গাটা, এই পার্টটাকে আমরা বুঝতে আমাদেরকে এই বইটা হেল্প করবে। এবং ডিলিশন চ্যাপ্টারটা খুব ভালো বুঝবো যারা, আমাদের জন্য খুবই সাপোর্ট দিবে। এবং 11 নম্বর এফোরিজম অনুসারে আমাদের বোধহয় সবারই ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল সব দিক থেকে যে পার্টটা সেন্সেশনের সাথে কানেক্ট, এই পার্টটা খুব ভালো করে বোঝা উচিত। এটা আলোচনার ভিতরে আমি সংযুক্ত করে দিলাম। আচ্ছা, আমি এটার একটু সরল অনুবাদে যাব, আমি শেষ করি এফোরিজমটা। known by the manifestation of disease in the sensation and functions of those parts of the organism exposed to the sense of the observer and physician। এখানে কি বলছেন, একজন অবজারভার যিনি পর্যবেক্ষক, তার সেন্সে বিষয়গুলো ধরা দিবে, ক্যাচ করবে এই সেন্সেশনাল ডিফেক্ট, ফাংশনাল ডিফেক্ট, দ্যাট ইজ বাই মরবিড সিমটমস। মরবিড বা বিকৃত বা কি বলা যায়, মানে অ্যাবনর্মাল সিমটমস এর মধ্য দিয়ে এগুলো প্রকাশিত হবে। এন্ড ইন নো আদার ওয়ে ক্যান ইট মেক ইটসেলফ নোন, এবং অন্য কোন রকম কোন পদ্ধতি নাই এই সেন্সেশনাল পার্ট এবং ফাংশনাল পার্ট বা এই সেন্সেশনাল ডিফেক্ট কে বোঝার জন্য, উইদাউট সিমটমসকে আনপ্রিজুডিসড অবজারভার হয়ে আমরা যখন অবজারভেশন করব, এই পদ্ধতি ছাড়া অন্য বিকল্প কোনো পথই নাই, কোনো রাস্তাই আমাদের কাছে নাই এই জায়গাটাকে ফাইন্ড আউট করার জন্য। আচ্ছা, এই এফোরিজমটার আমরা একটু অনুবাদে যেতে হবে, তারপর আমরা একটু অ্যানালিটিক্যাল জায়গাতে যাব। আমি যে অনুবাদটা পড়ছি আপনারা যাচাই করে নেওয়ার জন্য, অধ্যাপক ডাক্তার বদরুল আলম, এই অনুবাদটা খুবই অথেন্টিক একটা অনুবাদ, খুবই রিলায়েবল একটা অনুবাদ। অধ্যাপক ডাক্তার বদরুল আলম, যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত এলোপ্যাথিক চিকিৎসক ছিলেন, সম্ভবত আমি ওনার বিষয়টা ভুলে গেছি, উনি একটা চক্ষু হাসপাতালের প্রধান ছিলেন, পরিচালক ছিলেন, এবং বিভাগীয় প্রধান ছিলেন একটা মেডিকেল কলেজের, এরকম বিভিন্ন পরিচয় আছে। একজন প্রখ্যাত এলোপ্যাথিক চিকিৎসক ছিলেন, যিনি পরবর্তীতে হোমিওপ্যাথিতে কনভার্ট হয়েছেন। এই অনুবাদটা খুবই নির্ভরযোগ্য, রিলায়েবল একটা অনুবাদ বাংলা ভাষায়। এই বইটা আপনারা সংগ্রহ করবেন। হানেমানের চিকিৎসা বিধান, অর্গান অফ মেডিসিনের অনুবাদ, অধ্যাপক ডাক্তার বদরুল আলম। এই বইটা থেকে আমি অনুবাদটা পড়ছি। 11 নম্বর এফোরিজম। মানুষ যখন অসুস্থ হয় তখন প্রথমে শব্দটা মাথায় রাখবেন, যেটা যে শব্দটা ইংলিশ ট্রান্সলেশনে বলা আছে এট ফার্স্ট অথবা প্রাইমারিলি, যেটাকে আমরা রুট কজ হিসেবে বলে থাকি। মানুষ যখন অসুস্থ হয় তখন প্রথমে শুধু জীবন রাজ্যে, এই শুধু শব্দটাও মাথায় রাখতে হবে। আমাদের এক একটা শব্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোকে আমরা যখন স্কেপ করি বা কোনোভাবে এগুলোকে আমরা অনুধাবন করি না, তখনই আসলে এফোরিজমের ইনডেপথে আমরা পৌঁছতে পারি না, এবং এফোরিজমের মূল উদ্দেশ্যটাই কি সেটাই আমরা আসলে ভুলে যাই বা মিসগাইডেড হয়ে যাই, অথবা এখান থেকে জাস্ট একটা ফুলিশ বোকামিপূর্ণ একটা নলেজ গ্যাদার করে থাকি। মানুষ যখন অসুস্থ হয় তখন প্রথমে শুধুমাত্র অথবা শুধু জীবন রাজ্যে
সর্বত্র বিরাজমান, এই সর্বত্র বিরাজমান এই কথাটাও খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী আলোচনায় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আজকের সংযোজিত আলোচনায়। সর্বত্র বিরাজমান এই স্বপ্রতিপালিত, স্বপ্রতিপালিত এটা অনেকটা কঠিন একটা শব্দ বাংলা ভাষায়, মানে এটাকে বলা যায় যে অটো অ্যাক্টিং, মানে অটোমেটিকলি অ্যাক্টিং যখন করে থাকেন। আচ্ছা, এই বইটার নামটা আবারও বলার জন্য একজন রিকোয়েস্ট করেছেন। বইটার নাম হচ্ছে হানেমানের চিকিৎসা বিধান, অর্গানন অফ মেডিসিন এর অনুবাদ, অধ্যাপক ডাক্তার বদরুল আলম। আপনারা নোট করে রাখতে পারেন। মানুষ যখন অসুস্থ হয় তখন প্রথমে শুধু জীবন রাজ্যে সর্বত্র বিরাজমান এই স্বপ্রতিপালিত আত্মা সদৃশ, এই আত্মা সদৃশ কথাটা অবশ্যই 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 মনে রাখবেন, পরবর্তী আলোচনা যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। আত্মা সদৃশ প্রাণ বলই, প্রাণ বল হচ্ছে ভাইটাল ফোর্সের অনুবাদ করা আছে, একদম ঠিক আক্ষরিক অনুবাদ উনি করেছেন। এখানে উনি ওনার কোনো মত আরোপণ করেন না, এটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণ বলি যা ব্র্যাকেটে বলা আছে ভাইটাল ফোর্স, আত্মা সদৃশ এর ব্র্যাকেটে বলা আছে স্পিরিট লাইক। আত্মা সদৃশ প্রাণ বল বা ভাইটাল ফোর্স, প্রাণ সূত্র ভাইটাল প্রিন্সিপালস। আমরা জানি যে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান 5th এডিশন পর্যন্ত ভাইটাল ফোর্স শব্দ ইউজ করেছেন এবং 6th এডিশনে এসে ভাইটাল ফোর্সের পাশাপাশি ভাইটাল প্রিন্সিপাল শব্দটাকে সংযোজিত করেছেন, মানে ওনার মাতৃভাষায় ভাইটাল প্রিন্সিপালস এর জার্মান ভাষায় যা হয় সেটা সংযোজিত করেছেন। প্রাণসূত্র ভাইটাল ফোর্স, আর একটা হচ্ছে কি বলে ভাইটাল প্রিন্সিপালস প্রাণসূত্র। শত্রুতা ভাবাপন্ন রোগ ঘটকের গতিময় প্রভাবের দ্বারা বেসুরেলু হয়। এভাবে বেসুরেলুকৃত প্রাণ বলি শুধু জীবন রাজ্যের মধ্যে বিরক্তিকর অনুভূতি, এই অনুভূতির কথা এতক্ষণ আলোচনা করছিলাম, বিরক্তিকর বা ডিফেক্টিভ সেন্সেশন বলতে আমরা যা বুঝি, এভাবে বেসুরলীকৃত প্রাণ বলি শুধু জীবন রাজ্যের মধ্যে বিরক্তিকর অনুভূতি এবং অস্বাভাবিক কার্যাবলীর প্রকাশ ঘটায়, অ্যাবনর্মাল ফাংশন, অ্যাবনর্মাল সেন্সেশনের প্রকাশ ঘটায় এবং আমরা তাকে রোগ বলে আখ্যায়িত করি। তাইলে আমরা অ্যাকর্ডিং টু অ্যাফোরিজম 3 যখনই আমরা বলি যে রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তখন প্রথমেই কেন যেন আমাদের মাথায় স্যামুয়েল হ্যানিম্যানের এতগুলো অ্যাফোরিজম, এত সুস্পষ্ট করে স্যামুয়েল হ্যানিম্যান রোগ বলতে ঠিক উনি কি বোঝাতে চেয়েছেন, কাকে বোঝাতে চেয়েছেন, কোন জায়গাটাকে বোঝাতে চেয়েছেন, এই জায়গাগুলোকে কোনভাবে আমরা আর বুঝতে চাই না। স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন যে রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আমরা এই সবগুলো বিষয়কে বাদ দিয়ে জাস্ট শুধু সুপারফিশিয়াল পার্টিকুলার প্যাথোলজিক্যাল পার্টটাকে আমরা কেন যেন বুঝে থাকি, যেটা চরমভাবে স্যামুয়েল হ্যানিম্যানের উপর একটা মিথ্যা অপবাদের শামিল হয়ে থাকে। এই বিষয়গুলো অন্যান্য অ্যাফোরিজম গুলোকে রিয়েলাইজ না করার কারণে এই বিষয়গুলো ঘটে থাকে, এবং এই বিষয়গুলো ঘটা আসলে কি জাস্ট একটা সিম্পল বিষয়, নাকি এই বিষয়গুলো ঘটলে হোমিওপ্যাথির জন্য আমার জন্য চরম ক্ষতির কারণ হতে পারে, সেই বিষয়গুলো সামনের আলোচনাগুলোতে আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। এবং বর্তমান পৃথিবীতে বা ইভেন হচ্ছে যে যেই রাষ্ট্রে যেখানে ডাক্তার ডানহামের জন্ম হয়েছে, যেখানে ডাক্তার কেন্ট ছিলেন, যেখানে ডাক্তার হেরিং ছিলেন, যেখানে ডাক্তার এলেন ছিলেন, যেখানে অনেকগুলো হোমিওপ্যাথি কলেজ ছিল, হাসপাতাল ছিল, সেখানে আজকে হোমিওপ্যাথির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এর কারণটা কি? এই প্রশ্নগুলোর উত্তর যখন আপনারা তল্লাশি করতে যাবেন, তখন আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে শুধুমাত্র পরবর্তীতে কেন্ট পরবর্তী যুগগুলোতে যারা হোমিওপ্যাথিটাকে হোমিওপ্যাথির মতো করে বুঝতে না চেয়ে, হোমিওপ্যাথির জায়গাটাকে নষ্ট করে দিয়ে, তারা মডার্ন সায়েন্সের দোহাই দিয়ে, বিজ্ঞানের দোহাই দিয়ে হোমিওপ্যাথিটাকে নষ্ট করে দিয়ে প্যাটেন্ট টনিক সিরাপ কম্বিনেশনের সংযুক্তি এনেছেন, এবং যারা মেটেরিয়াল সায়েন্সকে হোমিওপ্যাথির বাধ্যতামূলক সায়েন্স হিসেবে ইনক্লুড করেছেন এবং ডাইনামিক সায়েন্সকে এখান থেকে বাদ দিয়ে দিয়েছেন, শুধুমাত্র তাদের কারণেই আমেরিকার মতো জায়গাতে যেখানে এত বিজ্ঞ স্কলার হোমিওপ্যাথদের জন্ম হয়েছে, যাদের মাধ্যমে টোটাল হোমিওপ্যাথির মানে এত জয় জয়গান হোমিওপ্যাথির উর্বর জায়গা তৈরি হয়েছে, তাদের দেশে আজকে হোমিওপ্যাথির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে। এর কারণটা আপনারা অবশ্যই মানে মিলাতে পারবেন তখন।
আর এই ব্যাপারগুলো যতদিন আমরা বুঝতে না পারবো ততদিন আমরা আমাদের কাছে মনে হবে যে টনিক ব্যবহার করা, পেটেন্ট ব্যবহার করা, সিরাপ ব্যবহার করা, অয়েন্টমেন্ট ইউজ করা, কম্বিনেশন ব্যবহার করা, ক্রুড মাত্রায় মেডিসিন ব্যবহার করা, স্পেসিফিক মেডিসিন ইউজ করা, প্যাথোলজিক্যাল বেসিস মেডিসিন ইউজ করা, রোগের নামের ভিত্তিতে মেডিসিন ইউজ করা, এটার এত বেশি অপরাধ কি? 200 বছর আগের কথাগুলো অনেক পুরাতন, এখন আমরা আধুনিক হয়ে গিয়েছি, সুতরাং এখন আমরা আধুনিক বিজ্ঞানের সংস্পর্শে এসে আমরা এভাবে চিকিৎসা করতে হবে। তখন আমাদের কাছে বিষয়গুলো অপরাধ মনে হবে না, আমাদের কাছে বিষয়গুলো মনে হবে যে আমরা সুপার সায়েন্টিস্ট হয়ে গেছি, বা অনেক বেশি হ্যানিম্যান থেকেও বেশি আমরা আধুনিক হোমিওপ্যাথি আমরা প্র্যাকটিস করছি, তখন আমাদের কাছে তাই মনে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের জায়গা থেকে এই হোমিওপ্যাথিক অরিজিনাল রুট ফিলোসফিটাকে রিয়েলাইজ করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত স্যামুয়েল হ্যানিম্যানের এই অ্যাফোরিজম গুলোকে আমরা তার রিয়েল জায়গা থেকে কোনোভাবে বিচ্যুত না করে, কোনোভাবে নষ্ট না করে, কোনোভাবে কি বলা যায় যে এটাকে বিকৃত না করে অনুধাবন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা এই অপরাধগুলো ঘটবেই, এবং এই অপরাধগুলোকে আমরা মনে করবো যে আমরা অনেক বেশি হোমিওপ্যাথিক্যালি কাজগুলো করতেছি। এবং এভাবেই মূলত হোমিওপ্যাথিটাকে আসলে সারা বিশ্বে আমরা অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলেছি। যেই ক্ষতি থেকে উত্তরণ হওয়ার জন্য আমাদেরকে আবার হয়তো জাগ্রত হওয়া লাগবে, আমাদেরকে হয়তো বা আবারও স্যামুয়েল হ্যানিম্যানের সেই পুরানো কথাগুলোকে রিয়েলাইজ করতে হবে, যে কথাগুলো পুরনো আমরা বলি কিন্তু তিনি সময়ের চেয়েও 500 বছর অ্যাডভান্স ছিলেন। সেই 200 বছর আগের কথাগুলো এখন না, শুধু আরো 200 বছর পরেও বিজ্ঞানের সাথে, সুপার সায়েন্সের সাথে মানে রেশনালি অ্যাডজাস্টেড হবে। সেই বিষয়গুলো তখনই আমরা বুঝতে পারবো যখন এই এফোরিজম গুলোকে আমরা রিয়েলাইজ করতে পারবো, অনুধাবন করতে পারবো। আমি শুধু একটু বেশি কমপ্লেক্স কথা বলে ফেলছি, আমরা এই কথাগুলো অবশ্যই সিরিয়াসলি না নিয়ে আমরা আজকের ক্লাসের দিকে যাই। আচ্ছা, এভাবে বেসুরলিখিত প্রাণ বলি শুধু জীবন রাজ্যের মধ্য বিরক্তিকর অনুভূতি এবং অস্বাভাবিক কার্যাবলীর প্রকাশ ঘটায়, এবং আমরা তাকেই রোগ বলে আখ্যায়িত করি বা তাকে রোগ বলে আখ্যায়িত করি। অদৃশ্য হওয়ার কারণে, এই যে অদৃশ্য, ডাইনামিক, ইনভিজিবল, ইমেটেরিয়াল, অদৃশ্য হওয়ার কারণে এবং দেহের মধ্যে এর কার্যাবলী দ্বারা কেবলমাত্র এটা পরিচয়যোগ্য বলে অনুভূতির, আবারও অনুভূতির কথাটা এসেছে, অনুভূতির এবং কার্যাবলীর প্যাথোলজিক্যাল অভিব্যক্তির মাধ্যমে। এই যে প্যাথোলজি শব্দটা 3 নাম্বার এফোরিজমে এসেছে, যে প্যাথোলজিক্যাল জায়গা থেকে রোগটাকে বুঝতে হবে, সেই জায়গাটার 3 নাম্বার এফোরিজমে বলা যায় যে সলিউশনটা এসেছে। আমরা প্যাথোলজি শব্দটা পেয়ে গেছি, অনেকে ধরে নিয়েছি যে স্যামুয়েল হ্যানিম্যান প্যাথোলজি বলেছেন, সুতরাং এটাকে স্যামুয়েল হ্যানিম্যান বর্তমান মডার্ন সায়েন্স বা কনভেনশনাল মেডিসিন রোগ বলতে যা বুঝিয়ে থাকে তাকে বুঝিয়েছেন। আসলে মোটেও তা না। এখানে 11 নম্বর এফোরিজমে ক্লিয়ার যে উনি প্যাথোলজিক্যাল জায়গা বলতে বুঝিয়েছেন যে ফাংশনাল এবং সেন্সেশনাল ডিফেক্ট, অর্থাৎ যেই ব্যাপারগুলো নরমাল না সেগুলিতে প্যাথোলজি। এখানে ব্যাপারটা এমন না যে একদম প্যাথোলজির মেটেরিয়াল জায়গাটা পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে, তারপর তাকে রোগ বলতে হবে। এর আগে তাকে আপনি বলবেন যে আপনার মানসিক সমস্যা, আপনার এই যে জ্বালাপোড়া করতেছে, কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, পিছন দিয়ে মনে হচ্ছে যে কেউ আসতেছে, হাঁটছে, এগুলোর কোনো গুরুত্বই নাই, এগুলো যান্ত্রিক ভাবে চিহ্নিত করা যায় না, এগুলোকে কোনোভাবে মেটেরিয়াল সায়েন্স দিয়ে ইভালুয়েট করা যায় না, সুতরাং এগুলো জাস্ট পাগলের প্রলাপ বা এগুলো গুরুত্বহীন। তখনই আমরা মনে করব যখন বস্তু দ্বারা আবিষ্ট হয়ে যাব এবং এই প্যাথোলজিক্যাল শব্দটাকে আমরা রিয়েলাইজ না করতে পারবো। এখানে প্যাথোলজিক্যাল বলতে হ্যানিম্যান সেই লক্ষণগুলোকে বুঝিয়েছেন যেগুলো ফাংশনাল এবং সেন্সেশনাল জায়গা থেকে ডিফেক্টিভ জায়গা তৈরি করে, অ্যাবনর্মাল জায়গা তৈরি করে, অ্যাবনর্মাল সেন্সেশন, ফিলিংস, ইমোশন তৈরি করে। আমরা বিষয়গুলো ডেপথে আরো দেওয়ার চেষ্টা করব। কেবলমাত্র এটা পরিচয়যোগ্য বলে অনুভূতির এবং কার্যাবলীর প্যাথোলজিক্যাল অভিব্যক্তির মাধ্যমে জীবন রাজ্যের এসব দিকগুলোই শুধু পর্যবেক্ষক এবং চিকিৎসকের ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে, অর্থাৎ রোগ লক্ষণাবলীর দ্বারা এটা নিজেকে প্রকাশ করতে পারে এবং তার বেসুরেলো অবস্থা ধরা পড়ে। তো এই হচ্ছে বাংলা অনুবাদ। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলা অনুবাদটা যথেষ্ট কঠিন, আমরা বিষয়টাকে আরেকটু আমরা ডিসেকশন করব। এই 11 নম্বর এফোরিজমে আমরা যে বিষয়গুলো পড়েছি, আমরা কয়েকটা শব্দ মেনশন করেছি, কয়েকটা শব্দকে ফোকাস করেছি। এই জাস্ট 11 নম্বর এফোরিজম থেকে আমরা যদি একটা প্রশ্ন উত্থাপন করি, অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ফিলোসফি, when a person fall ill, একজন ব্যক্তি কখন অসুস্থ হয়,
আরো অন্যান্য অনেক এফোরিজমে আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমরা এখন জাস্ট কনসেন্ট্রেশন করি 11 নম্বর এফোরিজমে। 11 নম্বর এফোরিজম থেকে আমরা যে প্রশ্নের সলিউশন খুঁজে পাই, যে প্রশ্নগুলোর উত্তর আমরা নিতে পারি, যে প্রশ্নগুলোকে আমরা ইন ডেপথে রিয়েলাইজ করতে পারি, আমরা সেদিকে যাচ্ছি। প্রথম প্রশ্ন, হোয়েন এ পারসন ফল ইল, কখন একটা মানুষ অসুস্থ হয়? 11 নম্বর এফোরিজমের অ্যান্সার হচ্ছে when vital foods become ill by dynamic influence of disease agent। যখন ভাইটাল ফুডস কোনো একটা রোগ ঘটকের ডাইনামিক বা গতিশীল প্রভাবের মাধ্যমে আক্রান্ত হয়, তখনই আমরা অসুস্থ হই। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের উত্তর। তাইলে বোঝা গেল যে 1 নম্বর থেকে 11 নম্বর থেকে আমরা একজন মানুষ কখন অসুস্থ হয় আমাদের সিম্পল, আমরা ইনডেপথ আর অ্যানালিটিক্যাল আলোচনায় না গিয়েও যদি অ্যান্সার দিই, সিম্পল ভাবে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের ভাইটাল ফুডস যখন কোনো একটা রোগ ঘটকের মাধ্যমে আক্রান্ত হয়, শুধুমাত্র আক্রান্ত হয় এতটুকু না, বরং ডাইনামিক ইফেক্টের মাধ্যমে আক্রান্ত হয়। এখানে কোনো কেমিক্যাল ইফেক্টের আক্রান্তর কথা বলা হয় নাই, এখানে কোনো মেটেরিয়াল ইফেক্টের আক্রান্তের কথা বলা হয় নাই, এখানে কোনো মেকানিক্যাল ইফেক্টের আক্রান্ত হওয়ার কথা বলা হয় নাই, এখানে কোনো সাবস্টেন্সিয়াল বা বস্তুগত ইফেক্টের মাধ্যমে আক্রান্ত হওয়ার কথা বলা হয় নাই। যে বিষয়টা আরো অনেক বেশি ক্লিয়ার করা হয়েছে এফোরিজম 31-এ। 31 গত ক্লাসে আলোচনা হয়েছিল। 31 আপনারা একটু সংযুক্ত করে সমন্বয় করে 31 এবং 31 এর ফুটনোট আপনারা সমন্বয় করে নেবেন। 2 নম্বর প্রশ্ন, where does vital foods present, অথবা ভাইটাল ফুডস কোথায় থাকে? আমরা যে বললাম যে ভাইটাল ফুডস এর মাধ্যমে ভাইটাল ফুডস বিকৃত হওয়ার মাধ্যমে অসুস্থ হয়। এখন আমরা আমাদের হার্ট কোথায় থাকে, লোকেশন অফ হার্ট আমরা জানি, লোকেশন অফ ব্রেন আমরা জানি, লোকেশন অফ কিডনি আমরা জানি। এখন আমাদের ফিলোসফি যেহেতু সম্পূর্ণ ডিফারেন্স একটা ফিলোসফিতে আমরা ডুবে যাচ্ছি, অ্যাবজর্ব হয়ে যাচ্ছি, ভিন্নভাবে আমরা কাজ করব। আমরা যখন বুঝতে পারবো যে হার্টের প্যাথোলজি এবং হার্টের প্যাথোলজি ধরে ওষুধ দিবে, তখন অবশ্যই আমাকে হার্টকে চিনতে হবে, হার্টের লোকেশন জানতে হবে, হার্টের এক্সাক্ট ফাংশন বুঝতে হবে, হার্টের এক্সাক্ট কনস্ট্রাকশন বুঝতে হবে, হার্টের এক্সাক্ট টিস্যু বা কি বলা যায় ইন্টারনাল আরো অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল যে ফ্যাক্টর গুলো আছে সেই বিষয়গুলোকে বুঝতে হবে। এখন আমাদের জায়গাটা যেহেতু মডার্ন সায়েন্স বা কনভেনশনাল মেডিসিন থেকে একটু ডিফারেন্স জায়গা, আমরা বলতেছি ভাইটাল ফুডস অসুস্থ হয় ডাইনামিক ইফেক্টের মাধ্যমে, তখন আমরা অসুস্থ হই। তাইলে এখন স্বাভাবিকভাবে আমাদের মনে, আমাদের রেশনাল মাইন্ডে এই প্রশ্নটা আসা উচিত, ভাইটাল ফুডস কোথায় থাকে? যদি এর অস্তিত্বের লোকেশনটাই আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের মিসগাইড হওয়ার সুযোগ থাকে। তো 11 নম্বর এফোরিজমে কি বলা আছে? 11 নম্বর এফোরিজমে বলা আছে, আবারও দেখেন, when a person fall ill, it is only this spiritual self-acting vital force everywhere present in his organism, everywhere present। তাহলে আমরা যখন প্রশ্ন করব যে ভাইটাল ফুডস এর লোকেশন কোথায়, আমাদের 11 নম্বর এফোরিজম থেকে আমাদেরকে বলে দিচ্ছে ভাইটাল ফুডস আমাদের অস্তিত্বের, একজন মানুষের, একটা প্রাণীর, একটা অর্গানিজমের টোটাল অস্তিত্বের এমন কোনো পার্ট নাই, এমন কোনো জায়গা নাই যেখানে ভাইটাল ফুডস এর অস্তিত্ব নাই। একটা জীবন্ত মানুষকে যখন আমরা বলবো যে মানুষটা জীবন্ত, মানুষটা এখনো প্রাণবন্ত, মানুষটার এখনো তার ইন্টারনাল মেকানিক্যাল কেমিক্যাল ফাংশন চলছে, তার অর্থ হচ্ছে এখনো তার ভাইটাল ফুডস আছে। আর এখনো তার ভাইটাল ফুডস অ্যাক্টিভ কোথায় আছে? ভাইটাল ফুডস অ্যাক্টিভ তার অস্তিত্বের টোটাল বডিতে আছে, যেখানে তার ফাংশন গুলো ঠিকঠাক মতো চলছে। সুতরাং এভরিওয়্যার এই শব্দটা আমরা মাথায় রাখবো, যে ভাইটাল ফুডস এর লোকেশন হচ্ছে আমাদের অস্তিত্বের সর্ব জায়গায়, সর্বত্র ভাইটাল ফুডস বিরাজমান। এমন কোনো জায়গা বলা যাবে না যে এখানে ভাইটাল ফুডস নাই। তো এই যে এই এভরিওয়্যার প্রেজেন্ট ইন আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের সর্ব জায়গায় ভাইটাল ফুডস বিরাজমান বা আছে, উপস্থিত আছে, এই কথাটা জানলেই বা আমাদের লাভটা কি, এই কথা না জানলে আমাদের ক্ষতি কি? এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই আপনারা পেয়ে যাবেন ধাপে ধাপে। যেহেতু এই প্রশ্নগুলো আপনাদের মাথায় হয়তো অনেকের মাথায় খুব বেশি বেশি কিলবিলি করবে, এই প্রশ্নগুলো আসাটাই স্বাভাবিক, যে এটা আমরা জানলেই সুবিধা কি, না জানলে অসুবিধা কোথায়,
যে ভাইটাল ফোর্স কোথায় আছে এটাও বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান বলতে হবে কেন, এটা না বললে অসুবিধাটা কোথায় ছিল, কি সমস্যা ছিল এখানে, এটা আমাদের জানাটা এত জরুরি কেন, সেই বিষয়গুলো আশা করি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা তারপর হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন 11 নম্বর এফোরিজম থেকে যে প্রশ্নটা উত্থাপন করব, এই পার্টটা আরেকটু আলোচনা হবে। তো এই পার্টের আলোচনার আগে 11 নম্বর এফোরিজম থেকে আরেকটা প্রশ্ন উত্থাপন করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুইচ পার্ট ইজ প্রাইমারিলি ডিরেঞ্জ হোয়েন উই বিকাম সিক? আমার যখন হার্ট অসুস্থ হয়, আমার যখন কিডনি অসুস্থ হয়, আমার যখন রক্ত রসের কোনো উপাদানের কোনো স্ট্রাকচার বা ফাংশনাল বা বায়োলজিক্যাল ডিস্টারবেন্স তৈরি হয়, ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল জায়গা তৈরি হয়, এই জায়গাটাই কি আসলে প্রাইমারি কজ, নাকি এছাড়া অন্য কোনো বিষয় আছে যেটাকে প্রাইমারি কি বলা যায়, যে প্রাইমারি সোর্স অফ ডিজিজ এজেন্ট অ্যাটাক, রোগের যে এজেন্ট আছে সেটা আক্রান্ত মানে আক্রমণ করার বা আমাদের আক্রান্ত হওয়ার এট ফার্স্ট লোকেশনটা কোথায়? এর উত্তরও সেম, এর উত্তর হচ্ছে আমাদের যে মোস্ট প্রাইমারি পার্ট আছে আমাদের অস্তিত্বের, মোস্ট প্রাইমারি পার্ট অফ আওয়ার বায়োলজি, এই শব্দটা বায়োলজি শব্দটা এখানে অনেকের আপত্তি থাকবে, বিষয়টা আমি ক্লিয়ার করব যে ডাইনামিক অস্তিত্ব যেটা, এটাও বায়োলজির একটা অংশ কি না, এই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে কথা হচ্ছে যে বিষয়টা 11 নম্বর এফোরিজমে বলা আছে, আমি আবারও পড়ছি, when a person fall ill it is only this spiritual self-acting vital force everywhere present in his organism that is primarily deranged. primarily এই শব্দটা আমি মেনশন করেছিলাম যে সর্বপ্রথম আমাদের কোনো সেল, আমাদের কোনো টিস্যু, আমাদের কোনো অর্গান, আমাদের কোনো সিস্টেম, আমাদের কোনো বায়োলজিক্যাল পার্ট, আমাদের ফিজিওলজিক্যাল পার্ট আক্রান্ত হয় না, বরং সর্বপ্রথম আক্রান্ত হওয়ার যে জায়গাটা, এট ফার্স্ট আক্রান্ত হওয়ার জায়গাটা হচ্ছে এট ফার্স্ট প্রাইমারিলি ডিরেঞ্জ হয় আমাদের ভাইটাল ফোর্স। ঠিক এই জায়গা থেকে পরবর্তীতে ব্যাপারগুলো সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, প্যাথোলজি পর্যন্ত, মেকানিক্যাল স্ট্রাকচার পর্যন্ত এগুলো পৌঁছে যায়, এই জায়গাগুলো সেখান থেকে শুরু হয়। এই জায়গাটা কেন আমাদের প্রয়োজন, না জানলে অসুবিধা কি, জানলে সুবিধা কি, জানার প্রয়োজনীয়তা কি, বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। তাইলে বোঝা গেল যে আমরা প্রথম অসুস্থ হই জীবনী শক্তির জায়গা থেকে, আমাদের অস্তিত্বের মৌলিক বায়োলজিক্যাল জায়গা আমাদের জীবনী শক্তি, এবং জীবনী শক্তি অসুস্থ হয় তখনই যখন ডাইনামিক ডিফেক্ট তৈরি হয় অন্য আরেকটা ডাইনামিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে, ইমেটেরিয়াল, ইনভিজিবল, ডাইনামিক টক্সিক এজেন্টের মাধ্যমে বা ডাইনামিক টক্সিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে, এবং এগুলো প্রকাশিত হয় সেন্সেশনাল ফাংশনাল ডিস্টারবেন্সের মাধ্যমে ফার্স্ট, এবং পরবর্তীতে সেগুলো অর্গান, টিস্যু, সিস্টেম, প্যাথোলজি পর্যন্ত এগুলো পৌঁছে যায়। আচ্ছা, এই পার্টগুলোকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা যে বিষয়গুলো খুঁজে পাবো সেটা হচ্ছে আচ্ছা, এই পার্টটার আগে আমি আপনাদেরকে অবশ্য একটু 12 নম্বর এফোরিজমটা একটু দেখাতে হবে, না 10 নম্বর এফোরিজম, 10 নম্বর এফোরিজমের যে পার্টটা, এই পার্টটা একটু সংযুক্তি করতে হবে, তাহলে বোধহয় একটু সুবিধা হবে। একটার সাথে আরেকটা এতটা ইন্টারকানেক্টেড, কোনোটাকে বিচ্ছিন্ন করার সুযোগ থাকে না অনেক সময়। 10 নম্বর এফোরিজম, দ্য মেটেরিয়াল অর্গানিজম, এই পার্টটা খেয়াল করুন। দ্য মেটেরিয়াল অর্গানিজম, এই মেটেরিয়াল অর্গানিজম বলতে আমাদের টোটাল অ্যানাটমি, ফিজিওলজি, আমাদের এই বাহ্যিক বস্তুগত অবয়ব বলতে আমরা যা বুঝি, এই পার্টটাকে বোঝানো হয়েছে। দ্য মেটেরিয়াল অর্গানিজম, দ্য মেটেরিয়াল অর্গানিজম উইদাউট দ্য ভাইটাল ফোর্স ইজ capable of no sensation, no function, no self preservation.
বলা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল এই ম্যাটেরিয়াল অর্গানিজমকে যদি আমরা অ্যানালাইসিস করি, আর সহজ কথা হচ্ছে যে আমাদের বায়োলজিক্যাল যে এক্সিস্টেন্স আছে, আমাদের বডিলি যে এক্সিস্টেন্স আছে, আমাদের টিস্যু অর্গান সিস্টেমের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কখনোই আপনার সেন্সেশন তৈরি করতে পারে না, ফাংশন তৈরি করতে পারে না। সেন্সেশন এবং ফাংশন এখানে চলতে পারে না, শুধুমাত্র কেমিক্যাল জায়গা থেকে, মেকানিক্যাল জায়গা থেকে, মেটেরিয়াল জায়গা থেকে, সাবস্টেন্সিয়াল জায়গা থেকে, শুধুমাত্র কেমিক্যাল এবং মেটেরিয়াল জায়গা থেকে এই টিস্যু, এই সেল, এই সিস্টেম, এই অর্গান অকেজো। কোথায় বলছে এখানে? is capable of no sensation, no function, no self-preservation. It derives all sensation and performs all the function of life solely by means of the immaterial being. বলছে যে এই যে জীবন রাজ্যের বা আমাদের বডির যত কার্যক্রম আছে, এর মৌলিক যে জায়গাটা শুরু হয়, এর রুট যে ফাংশনাল মেকানিজম বা ফাংশনাল কি বলা যায়, যে ফাংশন এবং সেন্সেশনাল যে অরিজিনাল রুট যে জায়গাটা, সেটা হচ্ছে এই ইমেটেরিয়াল বিং। এটাই এখানে বলা আছে। সেন্সেশন এন্ড কি বলছে, ডেরিভস, ইট ডেরিভস অল সেন্সেশন এন্ড পারফর্মস অল দ্য ফাংশন অফ লাইফ। জীবনের সকল অনুভূতি এবং কার্য সম্পাদন করে অফ লাইফ সোলেলি কিসের মাধ্যমে? by means of the immaterial being, ব্র্যাকেটে বলা আছে the vital principles which animates the material organism. animate মানে প্রাণবন্ত করে রাখে, জাগ্রত করে রাখে, জীবন্ত করে রাখে, লিভিং করে রাখে। animate বলতে আমরা তাকেই বুঝবো যতক্ষণ তার সেলফ অ্যাক্টিং প্রসেসিং চলছে, যতক্ষণ পর্যন্ত তার ইন্টারনাল ফিজিওলজিক্যাল এবং বায়োলজিক্যাল যে কার্যবিধি আছে সেগুলো ঠিকঠাক মতো প্রাণবন্ত আছে, চলমান আছে। যখনই এগুলো আর চলমান থাকবে না, তখন সেটা অ্যানিমেট না, প্রাণবন্ত না। তো এটা এখানে বলা আছে বাই মিনস অফ ইমেটেরিয়াল বিং, এই অবস্তুগত, অদৃশ্য, আনটাচেবল, অস্পৃশ্য যে জায়গাটা আছে, যেটাকে ব্র্যাকেটে এখানে 10 নম্বর এফোরিজমে ভাইটাল প্রিন্সিপালস বলা আছে। প্রথম পার্টে 10 নম্বর এফোরিজমে প্রথম পার্টে ভাইটাল ফুডস শব্দ ইউজ করা আছে, দ্বিতীয় পার্টে ভাইটাল প্রিন্সিপালস শব্দ সংযোজন করা আছে। ভাইটাল ফুডস হচ্ছে জীবনী শক্তি, যদি আক্ষরিক মিনিং করি। ভাইটাল প্রিন্সিপালস হচ্ছে জীবনের সূত্র। ভাইটাল প্রিন্সিপাল মানে জীবনের সূত্র। আমরা আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ম্যাথমেটিক্স খুঁজি, প্রত্যেকটা জায়গায় আমরা ক্যালকুলেশন করি, প্রতিটা জায়গায় আমাদের পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আসলে ম্যাথ নাই, ক্যালকুলেশন নাই, এক্সাক্ট ক্যালকুলেশন থাকে না। বা পৃথিবীর এমন কোন কি বলা যায় যে হারমোনিয়াস বিষয় নাই যেখানে তার নির্দিষ্ট সুস্পষ্ট কোনো প্রিন্সিপালস থাকে না, নীতিমালা থাকে না। তো আমাদের জীবন রাজ্যের নীতিমালা বলতে যা বুঝি, আমাদের জীবন রাজ্যের বায়োলজি বলতে বায়োলজি, আমাদের জীবন রাজ্যের ইন্টারনাল অর্গান সিস্টেম বা কেমিক্যাল সাবস্টেন্সের যে কাজগুলো আছে, কম্পোজিশন গুলো আছে, সেই কম্পোজিশন গুলো ঠিক কোন সূত্রে কাজ করবে, কোন নিয়মে কাজ করবে, কোন জায়গা থেকে কার সাথে কোন কেমিক্যালের কি ইন্টারাকশন ঘটবে, এই জায়গাগুলোর মূল পরিচালিকা শক্তি, মূল কি বললে চালিকা শক্তি বা বলা যায় যে নীতিমালার অরিজিনাল সোর্স যে জায়গাটা, সেটা হচ্ছে ভাইটাল প্রিন্সিপালস। যেই কারণে এই জায়গাটাকে উনি বলছেন, এক জায়গায় বলেছেন ভাইটাল ফুডস, অন্য জায়গায় বলেছেন ভাইটাল প্রিন্সিপাল, মানে মৌলিক নীতিমালার জায়গা, মৌলিক প্রাণ সূত্রের জায়গা। এখান থেকে আমাদের মৌলিক বায়োলজিক্যাল কি বলা যায় যে নীতিমালা, ম্যাথমেটিক্স, ক্যালকুলেশন চলতে থাকে। আমাদের হার্ট তার ইচ্ছা মতো চলে না, আমার বডির এমন কোন টিস্যু বা সেল নাই যে এটা হ্যাজার্ডলি চললে আমরা সুস্থ থাকতে পারবো। আর এটা কখন হ্যাজার্ড হয়? যখন আমাদের ভাইটাল ফোর্স হ্যাজার্ড কন্ডিশনে চলে যাবে, ডিরেঞ্জমেন্ট হবে। আর ভাইটাল ফোর্স কখন ডিরেঞ্জমেন্ট হবে? যখন ভাইটাল ফোর্স অন্য আরেকটা ডিজিজ এজেন্টের ডাইনামিক ইফেক্টের মাধ্যমে আক্রান্ত হবে। এই জায়গায় প্রশ্ন আসতে পারে যে এটার মেকানিজমটা কি। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত এই ব্যাপারগুলো, এত অ্যানালিটিক্যাল আলোচনাগুলোর দিকে আমরা যাওয়া। এই আলোচনাগুলো পরবর্তীতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে যে বিষয়টা বলা আছে, বাই মিনস অফ ইমেটেরিয়াল বিং the vital principles which animate the material organism in health and in disease। দুইটা কথা এখানে বলা আছে।
আমাদের সুস্থ অবস্থায় এবং রোগা অবস্থায়, আমাদের সিক কন্ডিশনে এবং আমাদের হেলদি কন্ডিশনে, উভয় কন্ডিশনে ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপালস তার কাজ এবং তার ফাংশন প্রকাশ করে। যখন সুস্থ থাকে ভাইটাল ফোর্স তখন নরমাল ফাংশনিং, নরমাল সেন্সেশন প্রকাশ করবে। যখন ভাইটাল ফোর্স অসুস্থ হবে তখন সে তার মানে তার এই যে তার সাথে ইন্টার রিলেটেড, যেখানে প্রত্যেকটা টিস্যুতে, প্রত্যেকটা সেলে, যেহেতু 11 নম্বর এফোরিজমে আমরা আলোচনা করেছি যে আমাদের অস্তিত্বের প্রত্যেকটা জায়গায় ভাইটাল ফোর্স বিরাজমান। তার অর্থ হচ্ছে যে আমাদের ইন্টারসেলুলার মোস্ট মাইক্রোস্কোপিক, মোস্ট মাইনিউট লেভেলের, মোস্ট সূক্ষ্মাতি সূক্ষ্ম যে জায়গাটা আছে, সবচেয়ে সূক্ষ্ম যে জায়গাটা, বায়োলজিক্যাল যে জায়গা, সেটা আসলে ভাইটাল ফোর্স। এটাকে বিজ্ঞান এখন পর্যন্ত টাচ করতে পারে না কোনো যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, যার কারণে এটাকে বলা হচ্ছে, বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান অতি দার্শনিক কিছু কথাবার্তা বলেছেন। ইভেন আমরাও আগ বাড়িয়ে আমাদের হোমিওপ্যাথদের ভিতরে অনেক সময় আমরা মনে করি যে আমরা বোধহয় আধ্যাত্মিক টাইপের ডাক্তার বা আধ্যাত্মিক জগতের ডাক্তার। আমি আধ্যাত্মিকতাকে কখনোই অস্বীকার করছি না, বা এই পার্টটাও আর একটা ভিন্ন পার্ট, কিন্তু স্যামুয়েল হ্যানিম্যানের হোমিওপ্যাথি কিন্তু আমাদেরকে আধ্যাত্মিকতা শিখান না। এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আরো একটা ক্লাস নিতে হবে। আমরা অনেক সময় নিজেকে অনেক বেশি মানে আধ্যাত্মিক টাইপের একটা ভাবসাব নিতে পারলে বোধ হয় নিজেকে খুব ভালো পারফেক্ট হোমিওপ্যাথ মনে করি। এটা যেমন অপরাধ, আবার খুব বেশি মেটেরিয়াল মানে বিষয়গুলো দ্বারা, কেমিক্যাল বিষয়গুলো দ্বারা বা মেকানিক্যাল বিষয়গুলো দ্বারা অ্যাবজর্ব হয়ে যখন আমরা নিজেকে খুব বেশি মডার্ন হোমিওপ্যাথ দাবি করি, তখনও বোধহয় আমাদের কাছে মনে হয় যে আমরা অনেক বেশি পিওর হোমিওপ্যাথ হতে যাচ্ছি। কিন্তু এই দুইটাই আসলে সমস্যা, দুইটাতেই সমস্যা। মূলত অতি আধ্যাত্মিক হওয়ার শিক্ষা আমাদেরকে দেন নাই স্যামুয়েল হ্যানিম্যান, যে কথাটা 31 নম্বর এফোরিজমে ক্লিয়ার করা আছে। ইভেন 11 নম্বর এফোরিজমে ক্লিয়ার করা আছে একটা শব্দের মাধ্যমে। সেই শব্দটা হয়তো আপনাদের অনেকের কাছে ক্যাচ হয়েছে, সেই বিষয়টাতে আমি আবার যাব। তো আমি 10 নম্বর এফোরিজমের পাদুটিকাটা আবার একটু পড়ি। এখানে যে বিষয়টা বলা আছে, ইট ইজ ডেড and now only subject to the power of the external physical world. It decays and is again resolved into its chemical constitution, constituents। মানে এটা 10 নম্বর এফোরিজমের পাদুটিকাতে যে কথাটা বলা আছে, এই পাদুটিকা এবং এই এফোরিজমটা আপনারা অবশ্যই নিজের মতো করে দেখে নেবেন। এখানে যে বিষয়টা বলা আছে যে ভাইটাল ফোর্স না থাকলে আমাদের অস্তিত্বটা ডেড হয়ে যায়, বিলীন হয়ে যায়, এবং এই অস্তিত্বের যত রাসায়নিক কম্পোজিশন গুলো আছে সেগুলো প্রকৃতির মধ্যে আবার তার নিজস্ব জায়গায়, জাস্ট তার নিজস্ব যে কম্পোজিশন গুলো আছে, এখানে ক্যালসিয়াম ক্যালসিয়ামের জায়গায় চলে যাবে, আয়রন আয়রনের জায়গায় চলে যাবে, হাইড্রোজেন হাইড্রোজেনের জায়গায় চলে যাবে, অক্সিজেন অক্সিজেনের জায়গায় চলে যাবে, ফসফরাস ফসফরাসের জায়গায় চলে যাবে। সেগুলোকে একটা জীবন্ত মানুষ বলা যাবে না, লিভিং অর্গানিজম বলা যাবে না। লিভিং অর্গানিজম তখনই যখন তার ভাইটাল ফোর্স থাকবে, আর সুস্থ মানুষ তখনই যখন তার কনস্ট্রাকশন ঠিকঠাক থাকবে এবং ভাইটাল ফোর্সের হারমোনি ঠিকঠাক থাকবে, তখন সুস্থ মানুষ। এবং অসুস্থ মানুষ সেখান থেকেই শুরু, যখন এই ইনভিজিবল পার্টটা অসুস্থ হবে, সেখান থেকে অসুস্থতা শুরু হবে। এবং ইনভিজিবল এই ডাইনামিক ভাইটাল ফোর্স যখন অসুস্থ হবে, তারপর থেকে আমাদের কেমিক্যাল পার্ট, বায়োলজিক্যাল পার্ট, ফিজিওলজিক্যাল পার্ট অসুস্থ হওয়া শুরু হবে। প্রাইমারিলি ডিরেঞ্জ হয় আমাদের এই ভাইটাল ফোর্স। এটা হচ্ছে 11 নম্বর এবং 10 নম্বর এফোরিজমের কথা। এবং 10 নম্বর এফোরিজমে যে কথাটা ক্লিয়ার করে বলা আছে, এই ভাইটাল ফোর্সকে যদি আমরা অস্বীকার করি, তাহলে বস্তুত আমাদের জীবন্ত অস্তিত্বকে অস্বীকার করি। আমাদের বডিটা শুধুমাত্র এই কম্পোজিশন এবং রাসায়নিক পদার্থের ইন্টারাকশনের মাধ্যমে চলে না, এর ভিতরে অন্তর্নিহিত ভাবে যে জায়গাটা আছে, সেই জায়গাটাকে বোঝাতে গিয়ে স্যামুয়েল হ্যানিম্যান যখন ভাইটাল ফোর্স উল্লেখ করেছেন, তখনই আমরা বুঝে নিয়েছি বোধহয় স্যামুয়েল হ্যানিম্যান অতি দার্শনিক বা অতি আধ্যাত্মিকতার কোনো কিছু বলতে চেয়েছেন। বাস্তবতায় এটা আসলে বায়োলজিক্যাল জায়গারই ইনার মোস্ট একটা জায়গা। এই পার্টটাকে ক্লিয়ার করার জন্য আমরা যদি আরো ডেপথে যেতে চাই, আরো বেশি অ্যানালাইসিস করতে চাই, আরো বেশি রিয়েলাইজেশন করতে চাই, তাহলে আমাদেরকে কোয়ান্টাম বায়োলজি পড়তে হবে। কোয়ান্টাম বায়োলজি আজকে আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে শুধুমাত্র আমরা যেগুলোকে আমাদের জীবনের কি বলা যায় যে ভাইটাল মানে এক্সিস্টেন্সের ভাইটাল পার্ট মনে করি, সেল, আমাদের কি বলা যায় যে
নিউক্লিয়াস, এই জায়গাগুলোর ঊর্ধ্বেও আরো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে কথা বলে কোয়ান্টাম বায়োলজি, যেখানে আসলে কোনো মলিকিউল দিয়ে অ্যাটমিক লেভেল দিয়ে জায়গাগুলোকে, আমাদের বায়োলজিক্যাল বা কেমিক্যাল জায়গাগুলোকে ব্যাখ্যা করা যায় না, যেগুলো কি বলা যায় যে ক্লাসিক্যাল বায়োলজি বা ক্লাসিক্যাল কেমিস্ট্রির আলোচনায় থাকে না, সেগুলো হচ্ছে কোয়ান্টাম বায়োলজি বা কোয়ান্টাম ফিজিক্সের আলোচনায় চলে যায়। আর সেই সাব অ্যাটমিক লেভেল, যেগুলোকে আমরা ঠিক অ্যাটমিক না বলে সাব অ্যাটমিক বলবো, আরো বেশি সূক্ষ্মাতি সূক্ষ্ম ঊর্ধ্বতন আরো অনেক আলোচনা সেই কোয়ান্টাম বায়োলজির আলোচনাতে এসেছে। যে কোয়ান্টাম বায়োলজি আজকে প্রমাণ করছে যে এই অ্যাটমিক জায়গা বা আমাদের নিউক্লিয়াস বা আমাদের এই কি বলে সেলুলার যে জায়গাগুলো আছে, বস্তুগত জায়গা, সেটা যতই মাইক্রোস্কোপিক হোক না কেন, এর চেয়েও আরো বেশি মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড আমাদেরকে টিকিয়ে রেখেছে, যেখানে জীবনের অস্তিত্বের সন্ধান খুঁজে পাওয়া যায়, যেখানে লাইফ ফোর্স খুঁজে পাওয়া যায়, যেখানে একটা ভাইব্রেশন খুঁজে পাওয়া যায়, যেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড খুঁজে পাওয়া যায়, যেখানে একটা ফ্রিকোয়েন্সি খুঁজে পাওয়া যায়, যেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক বা এরকম একটা মেকানিজম মানে খুঁজে পাওয়া যায়। সেই বিষয়গুলো কিন্তু বর্তমান বিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স এবং কোয়ান্টাম বায়োলজি আলোচনা করছে সেই জায়গাগুলো নিয়ে। সুতরাং ভাইটাল ফোর্সকে স্যামুয়েল হ্যানিম্যান 200 বছর আগে, 220 বছর আগে যেই শব্দ দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপাল, সেই কথারই আসলে ডেসক্রিপশন বর্তমান কোয়ান্টাম বায়োলজি। যদিও ওই বিষয়গুলো আমাদের এতটা বেশি জরুরি না, কারণ আমাদেরকে 11-12 নম্বর এফরিজিমে বলেছেন যে এই পার্টগুলো কোয়ান্টাম বায়োলজিক্যাল যে পার্টগুলো আছে, এই পার্টগুলো বোঝার জন্য আমাদেরকে লক্ষণগুলো বা টোটালিটি অফ সিমটমস এর উপর ডিপেন্ড করলে আমাদের জন্য এনাফ। এবং যখন টোটালিটি অফ সিমটমস কে বেসিস করে বা ইন্ডিভিজুয়াল ইউনিক কি বলা যায় ফিঙ্গারপ্রিন্ট অফ লাইফ ফোর্স, জীবনী শক্তির নিজস্ব যে ইউনিক জায়গা আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, নিজস্ব যে আইডেন্টিটি আছে, এক্সাক্ট ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি যে জায়গাটা আছে, সেই জায়গাটাকে চিহ্নিত করার জন্য যে তথ্য প্রযুক্তির উচ্চতম শক্তির প্রয়োজন, বর্তমান পর্যন্ত আসলে বিষয়গুলো ক্লিয়ার না বিজ্ঞানীদের কাছে। বর্তমান পর্যন্ত বিজ্ঞানীরা কোয়ান্টাম বায়োলজি নিয়ে, কোয়ান্টাম কি বলা যায় কোয়ান্টাম ফিজিক্স নিয়ে চরম ভাবে কনফিউশনে আছেন, দ্বিমতে আছেন, কন্ট্রাডিক্টরি কন্ডিশনে আছেন। একজন একটা থিওরি দিচ্ছেন, আরেকজন আরেকটা থিওরি দিচ্ছেন, কন্ট্রাডিকশন করছেন। সে জায়গাতে স্যামুয়েল হ্যানিম্যান 12 নম্বর এফরিজমে যে কথাটা বলেছেন, 12 নম্বর এফরিজমে একটা কথা আছে, সেই কথাটাও পরবর্তী আলোচনায় আমরা নিয়ে আসবো। 12 নম্বর এফরিজমের পাদটিকায় একটা কথা আছে, বলা আছে কি, প্রাণ বল কি করে জীবন, আমি একদম সরাসরি অনুবাদে চলে যাচ্ছি যেহেতু আমার সময় খুব কম আমি দেখতে পাচ্ছি। প্রাণ বল কি করে জীবন রাজ্যকে লক্ষণ সৃষ্টি করতে নিয়ে আসে। অর্থাৎ এই যে ইন্টারনাল কোয়ান্টাম বায়োলজিক্যাল যত আলোচনা পর্যালোচনা আছে, কিভাবে প্রাণ বল বা জীবনী শক্তি, ভাইটাল ফোর্স অসুস্থ হয়, এখানে মেকানিজমটা কি, এর বারে ভিতরে কি কি ঘটে, এখানে যেহেতু কেমিক্যাল কোনো কিছু ঘটে না, এই জায়গাগুলোতে আসলে ঠিক কি ঘটে, কিভাবে ঘটে, কেন ঘটে, কোন জায়গা থেকে ঘটে, এই প্রশ্নগুলো তো আসবেই, এটাই সিম্পল বিষয়। কিন্তু এই জায়গাগুলো আমাদের কতটুকু দরকার বা কতটুকু দরকার না একজন চিকিৎসক হিসাবে বা একটা ঔষধ নির্বাচন করার জন্য, এর সলিউশন দিয়ে দিয়েছেন 12 নম্বর এফরিজমে। 12 নম্বর এফরিজমে কি বলেছেন? 12 নম্বর এফরিজমের পাদটিকায় প্রাণ বল কি করে জীবন রাজ্যকে লক্ষণ সৃষ্টি করতে নিয়ে আসে, অর্থাৎ এটা কি করে রোগ সৃষ্টি করে। চিকিৎসকের কাছে এ ধরনের প্রশ্নাবলীর কোনো মূল্য নাই। আপনারা পাদটিকাটা ইংলিশ থেকে বাংলা থেকে দেখে নেবেন, আমার জায়গা থেকে আমি ঠিক বলছি কিনা, যে এই মেকানিজমটা আসলে জানাটা আমাদের জরুরি না। এই পার্টটা আসলে বিজ্ঞানীদের পার্ট, যে এখানে আসলে কি ঘটে, কেন ঘটে, কিভাবে ঘটে। ভাইটাল ফোর্সের জায়গাটা, কোয়ান্টাম বায়োলজির জায়গাটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আসলে আমরা রোগীর চিকিৎসা করার জন্য রোগীকে দেখা যাবে যে মানে মেরে ফেলতে হবে। এটা ফাইন্ড আউট করতে করতে দেখা যাবে যে অনেক দেরি হয়ে যাবে চিকিৎসা করার জন্য। আমাদের জন্য কি প্রয়োজন, এখানে সেই জায়গাটা বলা আছে। কি বলছেন যে চিকিৎসকের কাছে এ ধরনের প্রশ্নাবলীর কোনো মূল্য নাই। উত্তরগুলো আমাদের চিকিৎসার জন্য, উত্তরগুলো বাংলায় অনুবাদটা এখানে যথেষ্ট কঠিন, উত্তরগুলো সব সময় তার থেকে লুকিয়ে থাকবে। এখানে আরেকটা কথা বলা আছে, যদিও 200 বছর আগে কোয়ান্টাম বায়োলজির এত উচ্চতর জায়গা ছিল না, তখন স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন যে এখানে ইন্টারনাল জায়গাতে মেকানিজমে কি ঘটে, এর এক্সাক্ট উত্তর সবসময় পৃথিবীর মানুষের কাছে হিডেন থাকবে, লুকায়িত থাকবে, মিস্টেরিয়াস থাকবে, সিক্রেট থাকবে। এটা স্যামুয়েল হ্যানিম্যানের দাবি।
আর এখন কোয়ান্টাম বায়োলজি হয়তো বা দাবি করছে যে আমরা বিষয়গুলোর সলিউশন অনেক কিছু খুঁজে পেয়েছি, কিন্তু বাস্তবতায় এখনো কিন্তু এক্সাক্ট সলিউশন এখনো ফাইন্ড আউট করা যায় নাই। সুতরাং এখনো বলা যায় যে এখনো বিষয়টা মিস্টেরিয়াস। ঠিক আছে, তো এখানে এজন্য বলেছেন কি উত্তরগুলো সবসময় তার থেকে লুকিয়ে থাকবে। মালিক ও জীবন প্রভু, এই পার্টটা নিয়ে পরে আলোচনা করব। এখানে মালিক ও জীবন প্রভু বলতে আপনারা আপনাদের গডকে ধরে নেন এবং ক্লিয়ার করে নেন। মালিক ও জীবন প্রভু তার ইন্দ্রিয়গুলোতে শুধু তাই প্রকাশ করেছেন যা রোগসমূহ আরোগ্য সাধনের জন্য প্রয়োজনীয় এবং সম্পূর্ণরূপে যথার্থ। তাইলে এই 12 নম্বর এফোরিজমে বলছেন যে এই প্রশ্নগুলো আমাদের জন্য জরুরি না। 2 নাম্বার কথা বলেছেন যে এই প্রশ্নের এক্সাক্ট সলিউশন খুঁজে পাওয়া যাবে না। ইন্টারনাল ভাইটাল ফোর্স বা ইন্টারনাল মেকানিজম অফ ভাইটাল ডাইনামিক ফোর্স আসলে কি, এর ক্লিয়ার অ্যান্সার পাওয়া যাবে না। এটা স্যামুয়েল হ্যানিম্যানের দাবি, কিন্তু আমরা কিছু সলিউশন বের করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। এবং পরবর্তীতে বলেছেন যে একজন চিকিৎসক হিসেবে আমাদের জন্য যা প্রয়োজন সেগুলো প্রাণ কি বলছেন জীবনের প্রভু বা কি বলছেন কোথায় এটা মালিক ও জীবন প্রভু বা গড বা আল্লাহ বা রব, আমরা যে ভাষায় বলি না কেন, তিনি আমাদের কাছে আমাদের জন্য যা প্রয়োজন সেগুলো সুস্পষ্টভাবে যথার্থভাবে প্রকাশ করে দিয়েছেন। তাইলে আমাদের কাছে কি প্রকাশ করেছেন, এর আগে ক্লিয়ার করেছেন যে আমাদের কাছে আউটওয়ার্ডলি এক্সপ্রেশন করে দিয়েছেন টোটালিটি অফ সিমটমস টোটালিটি। এই জায়গাগুলো থেকে আমাদের কাছে ক্লিয়ার যে এই মেকানিজমটা আমাদের জন্য জানাটা জরুরি না, কিন্তু কেউ যদি প্রশ্ন উত্থাপন করেন এবং সে যদি জানতে চায় কোয়ান্টাম বায়োলজির মধ্য দিয়ে তাকে স্টাডি করতে হবে। এবং স্যামুয়েল হ্যানিম্যান একটা বিশাল আলোচনা করেছেন এই মেকানিজম নিয়ে, যদিও তিনি এই মেকানিজমের ব্যাপারে বলেছেন যে এটা আমাদের জন্য এতটা জরুরি না এবং এটার এক্সাক্ট অ্যান্সার খুঁজে পাওয়া যাবে না, তারপরেও তিনি একটা বিশাল বড় সলিউশন দিয়ে রেখেছেন। সেই জায়গাটাতে আমরা পরবর্তী আলোচনায় যাব, যে প্রশ্নটা গত ক্লাসে এবং এর আগের ক্লাসে অনেকে উত্থাপন করেছিলেন। তো সম্মানিত উপস্থিতি, আমার সময় একদম শেষের দিকে, আমি আলোচনা বোধহয় একটু বেশি কমপ্লেক্স করে ফেলেছি। তারপরও ইন ডেপথে যাওয়ার জন্য বিষয়গুলোর কোনো বিকল্প ছিল না, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবেই হবে একজন আদর্শ হোমিওপ্যাথ হওয়ার জন্য, একজন পারফেক্ট হোমিওপ্যাথিক প্রেসক্রাইবার হওয়ার জন্য। এই বিষয়গুলো যতক্ষণ আমরা আসলে কারেক্টলি বুঝতে না পারবো, রিয়েলাইজ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই আধুনিক বিজ্ঞানের নামে, মডার্ন সায়েন্সের নামে অথবা আধুনিক হোমিওপ্যাথির নামে আমাদের যত অপকর্ম আছে সেগুলো আমরা করতেই থাকবো, সেগুলো আমাদের সাথে সংযুক্ত হতেই থাকবে, সেগুলো থেকে আমরা কখনোই বের হতে পারবো না। তো আজকের আলোচনায়